এখন দেখেন যে আমরা যে জয়েন্ট ফাইলটা নিয়েছি, জয়েন্ট ফাইলের ভিতরে আমার যে ফাইলগুলো আছে এখানে একটু আমরা যদি দেখি যে এখানে একটা এক্সেল ফাইল আছে আমার বাংলাদেশ আন্ডারস্কোর ডেটা নামে। এরপর আছে শুধু বাংলাদেশের একটা শেপ ফাইল। যদি আমরা এটাকে অ্যাড করি আমার ইয়াতে এবং এটার ওপেন অ্যাট্রিবিউটস টেবিলে দেখি, অ্যাট্রিবিউটস টেবিলে দেখেন এখানে কি আছে, আমার হলো ম্যাচ আইডি। সবাই দেখতে পাচ্ছি এটা। এরপরে যদি আমরা দেখি যে এবার আমার যদি এক্সেল ফাইলটাকে ওপেন করি, এখন দেখেন যে এখানে আমার সব ডেটাগুলো আছে। ডেটাগুলোর ভিতরে কি কি আছে একটু আমি যদি দেখি যে আমার এখানে একটা কলাম আছে কি ম্যাচ আইডি নামে, এবং বাকি ইনফরমেশনগুলো আছে কি ডিস্ট্রিক্ট নেম, ডিভিশন নেম, এরিয়া, পপুলেশন, তারপর হচ্ছে মেল পপুলেশন, ফিমেল পপুলেশন, রেশিও, লিটারেসি রেট। এই ডেটাগুলো সবগুলোই আছে। সবগুলো কিভাবে আছে আমার ডেটা এক্সেলে আছে। আর জিআইএস ফরম্যাটে আমার ডেটাটা কিভাবে আছে, জিআইএস ফরম্যাটে শেপ ফাইল আকারে আছে, এবং এইটার ভিতরে একটা হলো কি আছে ম্যাচ আইডি আকারে আছে। এখন আমরা যদি অ্যাট্রিবিউটস টেবিলকে জয়েন করি তাহলে এখন জয়েনিংটা কিভাবে হবে? হ্যাঁ, একটা এক্সটার্নাল ফাইল। আচ্ছা, ওকে। তাহলে আমরা যাব কোথায়? আমরা ডেটা ম্যানেজমেন্ট টুলে যাব, অন ইট, দেন প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশন। প্রজেকশন ট্রান্সফরমেশন অন করুন, তারপরে যাবেন এই প্রজেক্টে। একটু খেয়াল করুন, ইফ ইউ আর ইন দ্য রাস্টার ফরম্যাট দেন দেয়ার ইজ এ রাস্টার প্রজেকশন, এই যে উপরেরটা। আর যেহেতু আমি যাচ্ছি ভেক্টর ফাইলকে প্রজেক্ট করার জন্য, সেই জন্য আমরা নিচের যে অপশানটি এটা হলো ভেক্টরের জন্য, দুটো কিন্তু আলাদা। ওকে, তাহলে আমরা প্রজেক্ট, দেন এখানে লক্ষ্য করেন দেয়ার আর ইনপুট, ডেটা সেট অর ফিচার ক্লাস। এখানে কিন্তু এই যে ডেটা সেট, খেয়াল করেন, ইউ ক্যান প্রজেক্ট ইউ ডেটা সেট। ডেটা সেট মানে তো আমাদের ধারণা আছে অফকোর্স একটা ডেটা সেটের আন্ডারে অনেকগুলো ফিচার ক্লাস থাকতে পারে। যদি ওই ডেটা সেটটা আপনি প্রজেক্ট করেন, ডেটা সেটের নাম দিয়ে দেন, তাহলে ওর মধ্যে যতগুলো ফিচার ক্লাস থাকবে সবগুলো কিন্তু প্রজেক্টেড হয়ে গেল। তাহলে আপনাকে প্রত্যেকটা ফিচার ক্লাস ধরে ধরে প্রজেক্ট করতে হবে না। ক্লিয়ার? আমাদের এখানে যেহেতু একটি ফিচার ক্লাস, সেই জন্য আমি ওই ফিচার ক্লাসটি কল করছি। ওকে, দেন আমি যখন ফিচার ক্লাসটি কল করব তখন এই যে নিচে 2 নাম্বার অপশানটি অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। ওকে ওকে, কল ইট। কোথায় আমরানে না, এই যে এটাতে উপরেরটা আমরান কোথায়? হ্যাঁ, ট্রেনিং এটা, হ্যাঁ, জয়েন আরজেএস S5 জয়েন। জয়েনের মধ্যে তো করেছি, এই জন্য তো তোমার কোনটাতে গেছে না, আমি তো ওর মধ্যে জয়েনের মধ্যে করলাম। এই যে দিস ওয়ান, এই যে এটার মধ্যে ট্রেনিং জয়েনের মধ্যে। হ্যাঁ, তো কোনটা? হ্যাঁ, প্রজেক্ট বাংলাদেশ। এই যে এটা, হ্যাঁ, বাংলাদেশ শেপ, এডিট। এখন আপনি দেখেন দিস অপশন, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম WGS 1984। হ্যাঁ, আপনি যেটা একটু আগে আমরা যেটা ওই যে জিও ডাটাবেজে দিয়েছি, হ্যাঁ ওইটাই। হ্যাঁ,
যেটা জিও ডাটাবেজে আছে। এখন আমরা ওটাকে নাম দেন একটা প্রজেক্ট, পেয়েছেন কিনা? এই যে ওই আমার জিও ডাটাবেজে, এই যে জিও ডাটাবেজে, এই জিও ডাটাবেজে রাখবো। ফাইলের নাম দিচ্ছি আমি বাংলাদেশ শেপ, এক্সটেনশন আমি প্রজেক্ট দিলাম। হ্যাঁ, দেন এখন খেয়াল করেন এই যে এই জায়গাটা লোক, যে এই জায়গাটা কিন্তু আমাকে দ্য আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম, এখন আমাকে দিতে হবে আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমটা, দে যেটা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, ক্লিক হিয়ার। এখন প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম UTM WGS আমরা কত 1984, হ্যাঁ ও ডাব্লু, সরি সরি ওয়ার্ল্ড থেকে, ওটা WGS আছে এখানে না? প্রজেক্টেড, আচ্ছা নামে যাচ্ছে প্রজেক্টেড প্রজেক্টেডে আমাদের কিন্তু এটা ইনপুট ছিল WGS, সুতরাং আমরা WGS থেকে দিব, ওয়ার্ল্ড থেকে। এটা আমাদের ওয়ার্ল্ডের লাস্টে WGS। হ্যাঁ ওয়ার্ল্ড, দেন একদম শেষে চলে যাচ্ছি আমরা। WGS 1984, এই যে ওয়ার্ল্ড মার্কেট ওয়ার্ল্ড 1984 মার্কেটার্স, দিস ওয়ান, এই যে দিস ওয়ান মার্কেটার্স। ওকে, ইউজ ইট, দেন ওকে সিলেক্ট করার পরে দেন ওকে। ওকে, এখন দেখেন এটা আসছে কিনা, এই যে WGS, এই যে আউটপুট এটা। ওকে, তাহলে আমার কাজ শেষ, কাজ শেষ। আগে WGS 1984 ছিল, এখন আমরা WGS 84 মার্কেটার্স, যেটা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, সেটা ঠিক করে দিলাম। আগে ছিল যাচ্ছি, পরে আমি কথা বলছি, আমরা এটা কমপ্লিট করে দিই আগে, পরে বলছি আনসারটা। ওকে, আনসারটা দিচ্ছি। ওকে, আনসার খুব সিম্পল। আমি ইনপুট কি ইউজ করছি, ইয়েস, যে ইনপুটটা ইনপুট কোঅর্ডিনেট সিস্টেম, মানে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম ইনপুট কি ইউজ করেছে, তার উপর নির্ভর করবে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম কোনটি হবে। যদি আমি এভারেস্ট বাংলাদেশ ইউজ করতাম, তাহলে আমি চলে যেতাম UTM, নর্দার্ন হেমিস্ফিয়ার, হ্যাঁ ওই WGS এ যেতাম, 46 নর্থে WGS এ যেতাম। ক্লিয়ার? এখনও ওটাই আছে। এখন যেহেতু আমি WGS আগে ইউজ করেছি, এখন প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমটা ওয়ার্ল্ডের WGS মার্কেটার্সের মধ্যে আছে, ওটার করসপন্ডিং প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, কারণ একটার করসপন্ডিং তো আরেকটি, তাহলে এর করসপন্ডিং কোনটা, এর করসপন্ডিং এটা। ক্লিয়ার? হ্যাঁ সেটা জানবে, এখানে খুব বেশি না, আমাদের এখানে বেসিক্যালি এই দুটোই ইউজ হয়, একটা এভারেস্ট বাংলাদেশ আর একটা WGS। এভারেস্ট বাংলাদেশ যদি আমি ইনপুট দিতাম, ও যেমন আমরা এভারেস্ট বাংলাদেশ ইউজ করেছি মেবি ডিজিটাইজিং এর সময়, হ্যাঁ, তাহলে আমি প্রজেক্টেড করতাম এটা। এই যে আমি যাচ্ছি, আমি দেখাচ্ছি, আপনি যদি এভারেস্ট বাংলাদেশ ইনপুট হয়, তাহলে আমি যাব এই জায়গায়, যে দেখাচ্ছি কোথায় যাব, লোক, যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, দেন UTM, দেন WGS 1984, then Northern Hemisphere, then
WGS 1984 Northern Hemisphere UTM zone 46. এই নর্দার্ন হেমিস্ফিয়ারের পরে এটা এই যে WGS ATM জোন 46 ওটা ওটা পরে বুঝাই দিতে হবে বাংলাদেশকে অন করে, এখান থেকে বললে তো বুঝবেন না। হ্যাঁ আগে আগে বলা ছিল তো, তাইলে আর লাগবে না। ওকে, আমি যদি ইনপুট ইউজ করি WGS, আমার ইনপুটটা কি ছিল, এভারেজ বাংলাদেশ না WGS? ওই যে ওই ওই কথাটা তো অনেক বিতর্কের কথা বলছি না, যে আমাদের বাংলাদেশের জন্য ইনপুট, বাংলাদেশে যে কোনো ম্যাপের জন্য, বাংলাদেশের যে কোনো এলাকার জন্য একদম ক্ষুদ্র থানা পর্যায়ে একটা প্রজেকশন তো দিতে হবে। ভালো করে খেয়াল করি, বাংলাদেশে একটা ইউনিয়নের, ইভেন বাংলাদেশে একটা হাওরের উপরে আপনি কাজ করবেন না, এই কথা না, বাংলাদেশে একটা হাওর নিয়ে আমি কাজ করব। এখন হাওরে আমাকে বেজ ম্যাপটা দিল, ওই বেজ ম্যাপটা নিয়ে আমি কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে রেফারেন্সিং করলাম, তারপর আমার একটা প্রজেকশন দিতে হবে না, জিওগ্রাফিক প্রজেকশন দিতে হবে। এখন ওই জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম যে প্রজেকশনটা আমি দিচ্ছি, তার মধ্যে ওই যে আমাদের যে প্রজেকশনের ক্লাসটি ছিল 2-3টি প্রজেকশন ইউজ হয়, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তো এখন ওই 2-3টি প্রজেকশনের মধ্যে একটা হলো WGS 1984, একটি হচ্ছে এভারেস্ট বাংলাদেশ, একটা গুলশান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই প্রজেকশন, কিন্তু এই প্রজেকশন যেটাই আমি ইউজ করি না কেন, আমাকে মাথায় নিতে হবে এর করসপন্ডিং আমি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করব, ঠিক আছে? তো এগুলো যারা ইউজ করেন, বেসিক্যালি যারা করছেন, আপনি যখন করবেন তখন আপনার করসপন্ডিংটাও আপনার সামনে হাজির হয়ে থাকে, কারণ আমি জেনে শুনেই করছি, আমি ইনপুট কি দিচ্ছি, আউটপুট কি দিচ্ছি। ও UTM প্রজেকশন 46, এটা হ্যাঁ একই প্রজেকশন। শুধু WGS এবং এভারেজ বাংলাদেশের জন্য আমি যেটা ইউজ করছি, গুলশানের জন্য আমি WGS এরটা ইউজ করছি, একই জিনিস। কারণ আমাদের এখানে দুটোই আছে, একটা হলো WGS 1984, আর এটা হচ্ছে আমি এভারেজ বাংলাদেশ থেকে যাচ্ছি, দুই ওয়েতে যাচ্ছি, একটা যাচ্ছি ওই পথ ধরে যাচ্ছি, আর এটি যাচ্ছি ডাইরেক্ট চলে যাচ্ছি। গুলশানটা UTM প্রজেকশন ইউজ করে, যেহেতু UTM আগে ইউজ করছে, সুতরাং আমি UTM থেকে যাব। তো সুতরাং সমস্যা নেই, আমরা ম্যাক্সিমাম ইউজ করি এভারেস্ট বাংলাদেশ। যারা আমাদের কাছে গুলশান নেই, আপনার কাছে কি গুলশান আছে? নাই, তাহলে আপনি পাচ্ছেন কোনটা? আপনি পাচ্ছেন রেডিমেড, অটো WGS 1984 পাচ্ছেন, অথবা আপনি পাচ্ছেন এভারেস্ট বাংলাদেশ। তো আপনার কাছে যেহেতু এখনো পর্যন্ত সামারাইজড স্ট্যান্ডার্ড প্রজেকশনটা হাতে কেউ দেয়নি, আপনার কাছে যেগুলো আছে অ্যাভেলেবেল, কম্পিউটার আপনি যেগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন সেগুলো ইউজ করবেন। তো সেগুলো ইউজ করতে যে আমরা দুটাই ইউজ করেছি, এভারেজ বাংলাদেশ ইউজ করেছি, হ্যাঁ এটাও এভারেজ বাংলাদেশও ইন্টারন্যাশনাল ইউজ হচ্ছে। হয়তো বললাম না, এখানে আপনাকে কাস্টমাইজ করতে হবে, আপনার প্রয়োজনে আপনার ব্যাংকের লেনদেন হবে, আপনি কাস্টমাইজ যদি না করেন তাহলে তো আপনার লেনদেন ঠিক হবে না, ঠিক আছে? এইখানে কাস্টমাইজ করতে হবে। ওকে, তাহলে আমরা এখন ওকে, আমি আবার ওইখানে চেঞ্জ করে ফেলছি, না এটা এমনি দিয়েছি, ক্যান্সেল, আমাদের এটা হয়ে গেছে, ক্লিয়ার? এটা হয়ে গেছে। আমি এখানে অনেকক্ষণ কথা বলছি যে তোমার কি অবস্থা হয়েছে, আগের অবস্থা থাকবে কেন? আগের অবস্থা থাকবে কেন? থিঙ্ক অ্যাবাউট দ্য শেপ, লেন্থ অ্যান্ড শেপ এরিয়া, বাড়ে নাই, কিন্তু ভ্যালু তো চেঞ্জ হয়েছে। ভ্যালু তো এখানে নতুন আর কোনো ভ্যালু অ্যাড হবে না, ভ্যালু বলতে কোনো আইটেম অ্যাড হবে না, কিন্তু আইটেম যেটা আছে, প্লিজ ইনসাইড ভ্যালু, এরিয়া এবং শেপ লেন্থ, এই দুটো আমরা দেখি। দি ইনসাইড ভ্যালু অফ এরিয়া অ্যান্ড শেপ লেন্থ, আমরা একটু দেখি যে এই ভ্যালু দুটি কি হয়েছে। হ্যাঁ দেখেন তো, শেপ লেন্থ অ্যান্ড শেপ এরিয়া পরিবর্তন হয়েছে কিনা?
হ্যাঁ পরিবর্তন হয়েছে। এখন যেই শেপ লেন্থ পাচ্ছি দিস ইজ মিটার এবং শেপ এরিয়া স্কোয়ার মিটার। এখন আপনাকে যদি বলা হয় যে প্লিজ ক্যালকুলেট ইউর এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার অর হেক্টর, তাহলে আপনাকে এখান থেকে করতে হবে, কারণ আপনার স্ট্যান্ডার্ড ইউনিটটা দেয়া আছে ইন মিটারে। আপনি এখান থেকে কিলোমিটারও যেতে পারবেন, আপনি মাইলও যেতে পারবেন, আপনি হেক্টরও যেতে পারবেন, হ্যাঁ আপনি যেদিকে যেতে চান আপনাকে যা বলা হোক আপনি এখান থেকে করতে পারবেন। ক্লিয়ার কিনা? ওকে, এখন যেহেতু আপনার এরিয়া দেওয়া আছে ইউ ক্যান ক্যালকুলেট ইউর সেই পপুলেশন ডেন্সিটি যদি আপনার পপুলেশন থাকে। ক্লিয়ার? তাহলে এই কাজটি করার জন্য আমরা এখানে আসছি। তাহলে আমরা কি এখান থেকে এরিয়া ক্যালকুলেট করতে পারবো? আগে চিন্তা করে দেখি, এখান থেকে কি এরিয়া তো আছে একটা, কিন্তু এটা আছে স্কোয়ার মিটারে। এই এরিয়াটি আপনি পরিবর্তন করতে পারবেন না। যে আইটেমটি আপনি শেপ এরিয়া দেখতে পাচ্ছেন এই আইটেমটির নামও পরিবর্তন করতে পারবেন না, ভেতরে ডেটাও পরিবর্তন করতে পারবেন না। এটাকে রিক্যালকুলেট করা যাবে না, কিন্তু আপনি এই ডেটা ইউজ করে আপনি এরিয়া ক্যালকুলেট করতে পারবেন। পারবো না? পারবো কিনা? হ্যাঁ পারবো? তাহলে পারবো। তাহলে যদি আমি এখন যদি ফ্রেশ একটা আইটেম এরিয়া ক্যালকুলেট করতে চাই তাহলে আমি কি করব? না আমি কিছু করব না, এখানেই থাকবো, কোনো কিছু কপি করা লাগবে? হ্যাঁ ইয়েস। তাহলে আমি এখন যদি একটা ফ্রেশ আইটেম এরিয়া ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে একটা নতুন আইটেম যোগ করতে হবে যার নাম হবে এরিয়া। এরিয়া কিসে ক্যালকুলেট করতে চাচ্ছি ওর সঙ্গে আমি যদি একটু ইউনিট দিয়ে দিই। আচ্ছা ওকে, এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার আছে মিটারে, মিটার টু স্কোয়ার কিলোমিটার। ক্লিয়ার? স্কোয়ার কিলোমিটার স্কোয়ার মিটার আছে এটা। তাহলে আমরা একটা আইটেম যোগ করব। আমরা কি আইটেম যোগ করা শিখেছি? অফকোর্স নট। শিখেছি? হ্যাঁ কেউ জানি কেউ জানি না। ওকে, আমরা এখন আইটেমটা যোগ করে নিই, দেখাচ্ছি আমি। টেবিলটা অন আছে? হ্যাঁ টেবিলটা অন থাকুক। আমরা এইখানে ক্লিক করব, দেখাচ্ছি। এখানে যে অ্যারোটি আছে, এই যে এখানে যে অ্যারোটি আছে এই জায়গায় আমি ক্লিক করব, নিচের দিকে ডাউন অ্যারোটি ক্লিক করব। এখন দেখেন আপনি অ্যাড ফিল্ড নামে একটা আইটেম আসছে কিনা ওর মধ্যে। অ্যাড ফিল্ড আসছে, অ্যাড ফিল্ড আসছে, এটা ক্লিক করি আমি, আসছে। ওকে, এখন আমরা অ্যাড ফিল্ডের নাম দিব এরিয়া আন্ডারস্কোর এস স্কোয়ার কিলোমিটার, এরকম। ওকে, ছোট বড় করেও দিতে পারি। এস বড় হাতের, কিউ ছোট হাতের, কে বড় হাতের, এম ছোট হাতের। ওকে, দেন টাইপসটা কি হবে? হ্যাঁ কেন ডাবল হবে? না বড় তো ওই শর্ট ইন্টিজারও হবে। ইয়েস ইয়েস, ডাবল এই জন্য হবে যে বিকজ এখানে ডেসিমাল পয়েন্ট আছে। ক্লিয়ার? আমরা আগে বলেছি যে শর্ট ইন্টিজার অ্যান্ড লং ইন্টিজার এই দুটো ইউজ করতে পারবো না যদি ডেসিমাল প্লেস থাকে। ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট ডেসিমাল দেন মাস্ট আমাকে ডাবল অর ফ্লোট ফরম্যাটে যেতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ডাবল ফরম্যাট ইউজ করছি। দেন এলিয়াস স্কোয়ার কিলোমিটার, এরিয়া স্কোয়ার কিলোমিটার, এখানে স্পেস দেওয়া যাবে। এখানে কিন্তু আমি স্পেস ইউজ করতে পারবো, এই জায়গায় আমি কিন্তু স্পেস ইউজ করতে পারবো। এই যে এই জায়গাটাতে এখানে যে নামটা আমি দিয়েছি এটা আমি টেবিলে দেখব। এখানে আমি যে নামটা দিয়েছি
টেবিলে যে আইটেমটি তৈরি হবে সেই আইটেমটি আমি এটা দেখব, ওইটা দেখব না। ইনসাইড নেম হচ্ছে এরিয়া আন্ডারস্কোর SQKM, ওখানে স্পেস দেওয়ার কোনো সুযোগ নেই। না ওইটা দেখবো না, এটা দেখবো, অ্যালিয়াসটা দেখবো। আমি যদি কোনো অ্যালিয়াস না দিই তাহলে ওইটা দেখবো, আর যদি আমি কোনো অ্যালিয়াস দিয়ে থাকি তাহলে অ্যালিয়াসটাই দেখবো। ক্লিয়ার? ওকে, দেন ওকে। এখন অল নাল, বিকজ নাল অ্যালাউ করেছি। অল নাল বিকজ নাল অ্যালাউ করা আছে, অলরেডি আমরা পড়িয়েছি যে নাল কি। যেহেতু নাল অপশানটি অন ছিল সেই জন্য অল নাল, নো প্রবলেম, নো প্রবলেম। নাল ওই জন্যই প্রযোজ্য, আই ক্যান প্রসিড উইদাউট ডেটা। যদি আমি ডেটা দিই আমাকে তো বাধা দিবে না, আই ক্যান ডেটা দিলে তো আমাকে বাধা দিবে না, কিন্তু আমি যদি বলে যে নাল অ্যালাউ না, তাহলে আমি কিন্তু ডেটা না দিয়ে যেতে পারবো না। হ্যাঁ, নাল, যারা এক্সেসে কাজ করে তারা জানে যে যেমন ডিফল্ট ভ্যালু যদি আমি যদি প্রাইমারি কি থাকে, প্রাইমারি কি না দিয়ে কিন্তু যাওয়া যাবে না, প্রাইমারি কি থাকতেই হবে, উইদাউট প্রাইমারি কি যাওয়া যাবে না। নাল অ্যালাউ করা অর্থ হচ্ছে আমি ডেটা দিতে পারবো, আর যদি অ্যালাউ না করি তাহলে আমাকে ডেটা না দিয়েও যাওয়া যাবে না, ডেটা একটা দিতে হবে, আইদার জিরো দিতেই হবে। ওকে, তাহলে আমি এই ফিল্ডে ডেটা ক্যালকুলেট করতে পারি। আর লোক যে আইটেম নেম ইজ এরিয়া স্কোয়ার কিলোমিটার, এলিয়াস ইনফরমেশনটা। এখন আমরা এখানে জাস্ট উপরে একটা ক্লিক করলাম, দেন হাইলাইট হয়ে গেল, হয়েছে, আমার কিছু করা লাগবে না, দেন জাস্ট ক্লিক ইট, জাস্ট অন দ্য ট্যাব, না হ্যাঁ রাইট ক্লিক অন দ্য ট্যাব, দেন look there is calculate geometry, this is not field calculator, this is calculate geometry। আপনি যদি শেপ লেন্থ মিটারে না হয়ে স্কোয়ার কিলোমিটারে করতে চান সেখানেও জিওমেট্রি, ক্যালকুলেট জিওমেট্রি। তাহলে ওকে, আমরা জাস্ট রাইট বাটন ক্যালকুলেট জিওমেট্রি, ইয়েস। এখন আমি দেখব এরিয়া, প্রপার্টি এরিয়া, আমি কি ইউজ করতে চাচ্ছি। এই যে এইখানে টান দিলে আমি দেখব স্কোয়ার কিলোমিটার আছে, স্কোয়ার মিটার আছে, আমি সেটাকে করব কি স্কোয়ার কিলোমিটার। তাহলে টান দিয়ে আমি দেখি অনেকগুলো অপশন আছে, দেয়ার আর একর্স, ইউএস, হেক্টরস, স্কোয়ার ডেসিমিটার, স্কোয়ার ফিট, স্কোয়ার কিলোমিটার, স্কোয়ার মিটার, স্কোয়ার মাইলস, এটসেট্রা। তো আমি বললাম ইফ ইউ হ্যাভ ডেটা দেন ইউ ক্যান ক্যালকুলেট দিস। এটা যেহেতু প্রজেক্টের আছে, সো আই ক্যান ক্যালকুলেট ইট। বুঝিনি। আপনার এখানে যেটা হচ্ছিল এরিয়াটা ক্যালকুলেশন করতে হলে আপনাকে অবশ্যই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম দিতে হবে। না ওটা দিলে আপনি হবে না। ওটা তো প্রজেকশনের জন্য, জিওগ্রাফিক এরিয়া ক্যালকুলেশনের জন্য বলতেছে যে না নিচের বলছি। অপশনটা আছে ইউজ কোঅর্ডিনেট সিস্টেম অফ দ্য ডাটা ফ্রেম। ও আচ্ছা, না আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি আমারটা কমপ্লিট করে দিই আগে, তারপরে এখানে আবার আসছি। তাহলে আমরা এখানে আগে স্কোয়ার কিলোমিটার দিয়ে দিচ্ছি যে ওকে, ইয়েস। যেহেতু আমি ন্যাচারালি কোনো ধরনের ডেটাবেজে, টেবিলে যদি আমি কোনো কাজ করি অথবা শেপের পরে কোনো কাজ করি, দ্যাট মিন্স এডিটিং অপশান অন করে কাজ করার কথা। কিন্তু টেবিলে যদি আমি কোনো কিছু ক্যালকুলেট করতে চাই তাহলে আমি এডিট অপশান অন না করেও করতে পারবো, শুধু আমাকে আনসারগুলো দিতে হবে যে তুমি উইদাউট এডিটিং তুমি কি কাজটি করতে চাচ্ছ কিনা। জাস্ট ওইটাই আমি করেছি এটা। আর আনসার হচ্ছে WGS। আমি কিন্তু কয়বার বলেছি যে একটা হলো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, অ্যানাদার ওয়ান, হ্যাঁ রেজাল্ট দিবে লোকালটা, ওইটা রেজাল্ট পাবো আমি। রেজাল্ট দেখলে আমি বুঝবো যে ওই যে আমি পদ আগের মতোই। হ্যাঁ রেজাল্ট তো পাবোই, রেজাল্ট পাবো না কেন, রেজাল্ট পাবো। কারণ ওই যে আমরা আমাদের স্টুডেন্টদের মানে জাস্ট পরীক্ষার কথাই বলি, আপনাকে আমি পরীক্ষা নিচ্ছি, আপনি যখন আমার এরিয়া ক্যালকুলেট করে দিচ্ছেন এরকম,
তখন আমি আপনাকে প্রশ্ন করব বান্দরবনের এরিয়া কত, আপনি দেখাচ্ছেন ওইখানে, আপনি দেখেন পেয়েছেন কত 3 পয়েন্ট সামথিং, ওইটাকে যদি স্কোয়ার কিলোমিটারে করেন আপনার হবে কি 0.00000 এত। তা আমি দেখতেছি বান্দরবনের এরিয়া হচ্ছে 0.000 এত স্কোয়ার কিলোমিটার। তখন আমি আবার প্রশ্ন করছি, তুমি দেখো তো বান্দরবনের এরিয়া কত, স্যার এত। তোমার থানার এরিয়া কত, তোমার বাড়ির এরিয়া কত, তো প্রশ্নের আনসার তো সে নিজেই পেয়ে যাচ্ছে না, তার মানে আমার এরিয়া ক্যালকুলেশন হয় না। তা হবে না কেন? হবে না একটি কারণে, যিনি জিআইএস ইউজ করেন তিনি ভালো করে জানেন যে আমি কিন্তু অফকোর্স আমি প্রজেকশনটা ইউজ করিনি। ক্লিয়ার? আনসার তো আসবে, কারণ আমার এখানে তো অপরচুনিটি আছে, আই ক্যান ক্যালকুলেট ইট। কারণ আমাকে তো টেবিল ফরম্যাটে জিজ্ঞাসা করবে না যে তুমি প্রজেকশন করছো কিনা, কারণ আমি টেবিল থেকে তো জিওমেট্রি ক্যালকুলেট করছি। ওকে, তাহলে আমরা এরিয়া পেয়ে গেছি। এখন এরিয়া যেটা পেয়েছি এই এরিয়াটা আমাদের পাবলিশড এরিয়ার সঙ্গে মিলবে না, বলে দিচ্ছি। কিন্তু আমাদের যে ডিএলআর এর পাবলিশড এরিয়া সেই এরিয়ার সঙ্গে এরিয়া মিলবে না। কিন্তু আপনি যদি জিআইএস ইউজ করেন, কোনো একটা এরিয়া নিয়ে কাজ করেন, রিসার্চের কাজ করেন, তখন কিছু কিছু জায়গায় আপনার সমস্যায় পড়তে হবে। এরকম কিছু কিছু সময় আছে, ইফ ইট ইজ এ রিসার্চ ওয়ার্ক, এখানে এরিয়াটা ফান্ডামেন্টালস না, এরিয়াটা ফান্ডামেন্টালস না, আমার হলো স্পেশাল ভ্যারিয়েবিলিটির ফান্ডামেন্টালস। তখন এরিয়া আমি এইভাবে দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। আর ইফ ইট ইজ এ এরিয়া ইজ দ্য বেসিক, আপনি দেখাচ্ছেন যে বান্দরবনের এরিয়া কত, তখন কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তখন আপনাকে প্রশ্নের জবাব দিতে হবে বাংলাদেশের এরিয়া কত, আর অথবা ক্লারিফিকেশান দিতে হবে অ্যাকর্ডিং টু দিস সফটওয়্যার যা ক্যালকুলেট করেছে আমি তাই দিয়েছি, আমি ম্যানুয়ালি কোনো ডেটা এন্ট্রি দিই নেই। আপনার ডিক্লারেশন থাকতেই হবে, ডিক্লারেশন না দিয়ে এইভাবে মিসগাইড করার কোনো সুযোগ নেই, আছে কি না? নেই। তাহলে আমরা ক্লিয়ার করে দিচ্ছি, আমরা জিআইএস ইউজ করব, আমরা হয়তো একটা ফরেস্ট কাভারেজ ভ্যারিয়েবিলিটি দেখছি, অ্যানালাইসিস করলে কিন্তু ফরেস্টের যে ভ্যারিয়েবিলিটি সেটা বের হয়ে যাবে, কোন জায়গায় কতটুকু কাভারেজ আছে সেটা বের হবে। তখন কিন্তু আমি আবার ম্যানুয়ালি দেখানোর কোনো সুযোগ নেই, বিকজ ফরেস্ট কাভারেজ আমি ক্যালকুলেট করছি সারফেস থেকে, সেটা তো আবার ম্যাপের সঙ্গে কম্পেয়ার করে এখানে কতটুকু এরিয়া আমি বের করতে পারবো না, আমি বের করব সফটওয়্যার দিয়ে। সফটওয়্যার আমাকে যা ক্যালকুলেট করে দিবে তাই আমি বলছি। সেইখানে আমাদের একজ্যাক্ট এরিয়ার সঙ্গে ম্যাচিং হবে না, বিকজ অফ প্রজেকশন। আনসার পেয়েছি? বিকজ অফ প্রজেকশন। তাহলে ওই ধরনের ক্ষেত্রে, অথবা ওয়াটার বডি, আপনাকে বলা হলো সারফেসে কতটুকু ওয়াটার বডি আছে এই এরিয়া, অথবা ঢাকা শহরের চারিদিকে এতটুকু এরিয়ার মধ্যে কতটুকু ওয়াটার বডি আছে, আপনি ক্যালকুলেট করে দেন। আপনি তো কনফার্ম যে ওয়াটার বডি সার্ভে করতে পারবেন না, পারবেন? আপনি এরিয়াল ফটোগ্রাফি নেবেন। ক্লিয়ার? তাহলে এরিয়াল ফটোগ্রাফি নিয়ে দেন আপনি ডেটাটা প্রজেকশন করে দেন, আপনি ডেটাটা এক্সট্রাক্ট করে ক্যালকুলেট করে বলবেন যে এতটুকু ওয়াটার বডি আছে। তখন কিন্তু ওই একজ্যাক্ট এরিয়া যেটা সারফেস এরিয়া সেটার সঙ্গে মিলবে না, কিন্তু না মিললেও ওইটাই ডেটা, কারণ ওই ডেটাটাকে কোনোভাবে রিয়েল ওয়ার্ল্ডের আমাদের বাংলাদেশের কতটুকু এরিয়া সেটার সঙ্গে মিলানো যাবে না তখন। আর মিলাতে হলে তাহলে এখন আমাকে একদম সেন অ্যান্ড ট্যাপ সার্ভে করে মিলাতে হবে, ওইটাও পসিবল না এখন, ওইটাও পসিবল না। তাহলে এটা মিলবে কখন? যখন আমি বলছি যে আমার জিওগ্রাফিক যদি প্রজেকশনটা ওই পর্যায়ে চলে আসে, প্রিসাইজ হয়ে যায়, তখন দেখা যাবে যে আমার এরিয়া মিলে গেছে। সেটা নিয়ে জিওডেসি কাজ করছে। ওকে, তো সেই কাজটি যখন কমপ্লিট হবে, হয়তো বা একদিন হয়ে যাবে, সেদিন আমরা একজ্যাক্ট ডেটা পেয়ে যাব। ওকে, হ্যাঁ, তাহলে এখন আমরা এরিয়া পেয়ে গেলাম। এরপর আমরা যাব যে টেবিলটা, এখন টেবিলটা প্রোভাইড করে দাও সবাইকে, যে 3টা টেবিল আমরা জেনারেট করেছি, এই টেবিলটা আর আপনাদের করতে হবে না, আজান হয়ে গেছে, আমরা মাগরিব পড়তে যাবো, এরপরে টেবিলে ডেটাগুলো অ্যাড করবে। ডেটাটা দিয়ে দাও এখনই। আমাদের আজান হচ্ছে, আমরা নামাজও শুরু করে আসি, এরপর আবার এটা শুরু হয়ে যাবে। স্যার অলরেডি আপনাদের একটা অপশন দেখিয়েছেন, আমি যে দেখিয়েছিলাম মনে আছে, রাইট মাউস ক্লিক করলে এখানে কী কী অপশন আছে বলেছিলাম, এর ভিতরে স্যার কিন্তু অলরেডি একটা করিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ক্যালকুলেট জিওমেট্রি। এটা আমরা কীভাবে করব? আর ওই যে একজন প্রশ্ন করেছিলেন যে আপনার হলো ফিল্ড ক্যালকুলেট জিওমেট্রির অপশন নিয়ে, যেটা হচ্ছিল আপনি এটা সলিউশন হলো ইয়া থেকেই পাবেন,
আপনার যে আমার হলো যে আপনারা সবাই ওই ফাইলটা নিয়েছেন, এক্সেল ফাইলটা। এখন এক্সেল ফাইলটা আমরা হলো দেখেন একটু যদি এক্সেল ফাইলটাকে ওপেন করি, স্যার যেটা করে দিয়ে গেছেন আমি একসাথে রেখেছি, স্যার একটু ভেঙে দিয়ে গেছেন জিনিসটা কীরকম ভাঙ্গা হয়েছে একটু যদি আমরা দেখি যে আমাদের এক্সেল ফাইলটা কি হয়েছে। এক্সেল ফাইলের একটু দেখেন সবাই, এক্সেল ফাইলটা স্যার যেটা করেছেন সেটা হলো কি একটা শিটে রেখেছেন ডিস্ট্রিক্ট নেম, ম্যাচ আইডি, কি রেখেছেন ম্যাচ আইডি আর ডিস্ট্রিক্ট নেম, এটা একটা শিট করেছেন। আরেকটা শিটে রেখেছেন কি এখানে আছে কি ডিস্ট্রিক্ট নেম, ডিভিশন নেম, পপুলেশন, বাকি ইনফরমেশন। মানে এটা হলো দুইটা ফাইল আপনাকে কিভাবে জয়েন করবেন, একের অধিক ফাইল থাকলে সেটা হলো দেখানোর জন্য এটা করে দিয়ে গেছেন। তো আমরা সমস্যা নাই, এভাবেই করব। এখন যেটা করব প্রথমে যেটা করতে হবে আমাকে যেটা বলেছিলাম মনে আছে, আমরা যেটা করব সেটা কি জয়েন অ্যান্ড রিলেট, জয়েন করার জন্য বলেছিলাম না। সো এটা আমরা দুইভাবে পেতে পারি, একটা হলো এই রাইট মাউস ক্লিক করে দেখেন ওপেন অ্যাট্রিবিউটস টেবিলের ঠিক নিচেই আছে জয়েন অ্যান্ড রিলেট, তার সাথে আছে হলো জয়েন, রিমুভ জয়েন, রিলেট, রিমুভ রিলেট। রিলেটের কাজ কি অ্যাক্সেসের মতো আরেকটা টেবিলকে সে সাপোর্টিং আকারে রাখবে সেটার জন্য। সো আমরা হলো এখন যেটা করব আরেকটা বলেছিলাম ওপেন অ্যাট্রিবিউটস টেবিল, এখান থেকে ড্রপ ডাউন মেনু, এখান থেকে আছে দেখেন জয়েন অ্যান্ড রিলেট। সো আমরা দুই জায়গা থেকেই করতে পারি, কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের দুইটা আছে দুই জায়গা থেকে করব, তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। প্রথমে যেটা করতে হবে যে আমাদের এই যে প্রথম বাংলাদেশ যেটা প্রজেক্টেড ফাইল সেটার উপর রাইট মাউস ক্লিক করে দেখেন জয়েন অ্যান্ড রিলেট, এই অপশানে গিয়ে জয়েন এই জায়গায় একটা ক্লিক করি আমরা। ক্লিক করার সাথে সাথে আমার জয়েন উইন্ডোজটা অ্যাপেয়ার হবে। উইন্ডোজ অ্যাপেয়ার হওয়ার সাথে সাথে দেখেন এখানে কি কি আছে, দেখেন বাই ডিফল্ট ছিল কি কিপ অল রেকর্ড, মনে আছে ওই যে বলেছিলাম। আরেকটা হলো কি কিপ অনলি ম্যাচ রেকর্ড, তার মানে কি যেটা ম্যাচ করবে সেটাকে আমি রাখবো না সবগুলো রেকর্ডকে আমি নিব। যেহেতু আমি জানি যে পারফেক্টলি কীরকম আসছে বলেন, কোনটা ক্লিক করে এই উপরের এই অপশনটা কি জয়েন অ্যাট্রিবিউটস ফ্রম এ টেবিল, এটার অর্থই হচ্ছিল আপনার এক্সটার্নাল সোর্স, এক্সটার্নাল সোর্স থেকে আপনি জয়েন করবেন। এক্সটার্নাল সোর্স মানে হলো এটা এক্সেল ফাইল হতে পারে এটা এক্সএমএল ফাইল, হতে পারে কি এটা আপনার ডিবিএফ ফাইল, হতে পারে হলো আপনার হলো কি এসকিউএল ফাইল, হতে পারে আপনার হলো কি এসপিএসএস ফাইল, মানে আপনি যে কোনো ফরম্যাটের ডেটা ফাইল জয়েন করবেন তখন এইভাবে। আরেকটা অপশন আছে এখানে ড্রপ ডাউন, সেটা কি জয়েন ডেটা ফ্রম অ্যানাদার লেয়ার বেস অন স্পেশাল লোকেশন। এটার অর্থ হলো আপনি আরেকটা শেপ ফাইল থেকে ডেটা জয়েন করছেন, এই কথাটার অর্থ হচ্ছিল আরেকটা শেপ ফাইলের ডেটাকে এটার সাথে জয়েন করছে। কথাটা বুঝতে পারছেন? এখন আমরা তাহলে যেহেতু আমরা এক্সেল থেকে করছি তাহলে আমরা কোন অপশনে যাব, প্রথম যেটা অ্যাট্রিবিউটস টেবিল ফ্রম এ টেবিল, অ্যাট্রিবিউটস ফ্রম এ টেবিল এই অপশনে। তো প্রথমে হলো এখানে আমরা একটু আসি যে কোন ফিল্ডের উপর বেস করে জয়েন করবে, তাহলে আমরা ফিল্ডটা বলেছি কোন ফিল্ডের উপর বেস করে জয়েন করবে, ম্যাচ আইডি। তাহলে আমি ড্রপ ডাউন থেকে এখানে ম্যাচ আইডি সিলেক্ট করে দেই। এরপরে আছে কি এখানে আমি কোন লেয়ারের সাথে সে জয়েন করবে, মানে আমার এটা হলো টার্গেট ফিল্ডের উপর কাজ করছি। তাহলে আমার হলো কি সোর্স ফাইল যেটা আছে, সোর্স ফাইলটা কি, সোর্স ফাইল হলো আমার এক্সেল ফাইলটা। তাহলে এটা আমি ব্রাউজ করব, ব্রাউজ করে আমার এক্সেলটাকে দিয়ে দেব। এক্সেলটা আমার যেখানে আছে সেখান থেকে এই যে এক্সেল ফাইল, এর ভিতরে কোনটা ফাইল ছিল আমার ডিস্ট্রিক্ট আন্ডারস্কোর নেম, এটা হচ্ছিল আমার ডেটা ফাইল। আপনাকে নতুন করে একটা ফাইল দিয়েছি, আপনারা সেই ফাইলটা কেন নেন নাই, আমি আপনার বলছি যে এখন দেখেন আমরা হলো জয়েন রিলেট থেকে এই ফাইলটাকে যখন ব্রাউজ করে দেব, ব্রাউজ করে আমার এখান থেকে কি আছে ডিস্ট্রিক্ট আন্ডারস্কোর নেম, এটাকে দেব, উপরে দেব ম্যাচ আইডি, অটোমেটিক্যালি ম্যাচ আইডি। এই হচ্ছিল আমার অবস্থান। দেখেন সবাই একটু, আমার এক নম্বর অপশন কি আমার কোন ফিল্ডের উপর বেস করে জয়েন করবে,
2 নম্বর অপশন হচ্ছিল কোথা থেকে আমার সোর্স লেয়ারটা কি ওই টেবিল, আর 3 নম্বর হচ্ছিল ওই টেবিলের কোন ফাইলের উপর বেস করে জয়েন করবে, সেটা হলো ম্যাচ আইডি। এবং কিপ অল রেকর্ড, কারণ কি আমি জানি যে সবগুলো রেকর্ডের ভ্যালু এখানে আছে, এজন্য আমি কিপ অল রেকর্ড দিছি। যদি আমি জানতাম যে না আননোন, তাহলে নিচের অপশন অ্যাপ্লাই করতাম। এরপরে এখানে একটা অপশন আছে ভ্যালিডেট জয়েন, ক্লিক করার সাথে সাথে সে চেক করবে যে না এটা জয়েন করবে কিনা। দেখেন 64 রেকর্ড ম্যাচ, সেখানে শো করছে যে ভ্যালিডেট কমান্ড দেওয়ার সাথে সাথে আপনাকে ভ্যালিডেট করে সে হলো একটা মেসেজ দিচ্ছে কি 64 রেকর্ড ম্যাচ বাই জয়েনিং। এখন আমি যদি ওকে করি, ওকে করার সাথে সাথে দেখেন এখন আমার ওপেন অ্যাট্রিবিউটস টেবিল যদি দেখি, এখন নতুন একটা আমার ফাইল অ্যাড হয়েছে ফিল্ড, সেই ফিল্ডটার নাম কি ডিস্ট্রিক্ট নেম। এটার সাথে আমি নতুন করে আবার জয়েন দেবো। কি জয়েন দেবো, আমার ওই যে আরেকটা টেবিল ছিল সেইটা, রাইট মাউস ক্লিক করলাম, ডেটা থেকে হলো ডেটা না জয়েনে গিয়ে ক্লিক করব, আবার ব্রাউজ করে দেব। এবার কোনটা ডেটা, যেটা শুধু সিঙ্গেল ডেটার ভিতরে তো আপনার হলো ডিস্ট্রিক্ট নেম। হ্যাঁ আবার জয়েন করছি, এখন নতুনভাবে আবার জয়েন করলাম। দেখেন ওপেন অ্যাট্রিবিউটস টেবিল, এখানে আছে কি নতুন, এখানে যুক্ত হয়েছে ম্যাচ আইডি আর ডিস্ট্রিক্ট নেম, এই দুটো নতুন যুক্ত হয়েছে। এই অবস্থায় রেখে আমি এখন আবার এটার উপর রাইট মাউস ক্লিক করে আবার জয়েন রিলেট, মানে সেকেন্ড আরেকটাকে এটার সাথে জয়েন করছি। এখন ব্রাউজে গিয়ে এখানে প্রথম দিব, এবার কি প্রথম শুধু যে ডেটা আছে এই যে ফার্স্ট অপশন, আমার এখানে ফার্স্ট যেটা শুধু ডাটা ওইটাকে এটাকে দিয়ে দিচ্ছি ডেটা। এখন অবশ্যই হবে ডিস্ট্রিক্ট আন্ডারস্কোর নেম, আর এখানে ডিস্ট্রিক্ট এন। দেখেন এখানে হলো ডিস্ট্রিক্ট আন্ডারস্কোর নেম আর এখানে হলো ডিস্ট্রিক্ট আন্ডারস্কোর এন, এখানে হলো এইভাবে হবে। এবার আমি ওকে করব। ওকে করার সাথে সাথে এখন যদি আমি আমার অ্যাট্রিবিউটস টেবিল দেখি, এখন দেখেন আমি যত ফাইল আছে সবগুলো এভাবে চলে আসছে। সো আমরা যে সবসময় জিআইএসে বসে বসে সবগুলো এন্ট্রি দিব তা কিন্তু না। জিআইএসের কাজ হচ্ছিল আপনি শেপ ডেভেলপ করলেন, বাকি ফাইলগুলো অন্যান্য আপনাদের যে সাপোর্টিং আছে ওনাদেরকে বলবেন যে ওনারা এক্সেলে তৈরি করবে, যে যার ডিভিশনের ফাইল তৈরি করবে। করার পর আপনাকে শুধু আপনি বলে দিবেন যে আমার জন্য এই ডিস্ট্রিক্টের জন্য বা এই থানার জন্য, বা আপনার যদি ধরেন হলো আপনার ইউনিট থাকে যে আপনার 1 2 3 4 এভাবে ইউনিটে ভাগ করা আছে, এই ইউনিটকে বলবেন আপনার ডেটা আপনার ইউনিটের আইডি অনুযায়ী তৈরি করে দেবেন আমাকে। তখন আপনি কি করবেন, শেপের সাথে এটাকে এভাবে জয়েন করে দেবেন, জয়েন করে দেন ম্যাপ প্রডিউস করবেন। কথাটা কি বুঝতে পারছেন? এরপরে আপনারা ঠিক এইভাবে করেই ম্যাপ প্রডিউস করবেন। এখন আসি আমরা একটু আমাদের এখন একটু সবাই শোনেন, দ্বিতীয়বার জয়েন করার ফলে আমার কি হয়েছে। অ্যাট্রিবিউটস টেবিলে যদি আমি দেখি, একটা যেটা হচ্ছিল আমার ম্যাচ আইডি, দুইটা হচ্ছে ম্যাচ আইডি, এই একটা তাই তো। এখানে ডিস্ট্রিক্ট আন্ডারস্কোর নেম ডিস্ট আর এলো ডিস্ট্রিক্ট আন্ডারস্কোর এন, দুইটা একই জিনিস, তাহলে দুইটা রাখার আমার কোনো প্রয়োজন নাই। তাহলে আমি কি করব, এখন একটা করে ফেলবো। এটা করার জন্য এটার উপর রাইট মাউস ক্লিক করে প্রপার্টিজে চলে আসবো। কোথায় আসবো, রাইট মাউস ক্লিক করে প্রপার্টিজ থেকে সবাই আছেন, আমি যেখানে আছি তা না থাকলে আগে এখানে আসেন। এই যে উপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ফিল্ড, এই ফিল্ডে সবাই ক্লিক করেন। এই যে ফিল্ডে আমি ক্লিক করলাম, এই ফিল্ড, ঠিক আছে। এখন ফিল্ড থেকে আমার ডুপ্লিকেট আছে কয়টা, ম্যাচ আইডি। ম্যাচ আইডি এখন আর আসলে আমার ম্যাচ আইডির প্রয়োজনও নাই, কারণ আমি ডেটাটা ইনসার্ট করে ফেলছি। তাও ভবিষ্যতে যদি আমার প্রয়োজন হয় যেন আমি ম্যাচ আইডি একটা রেখে দিচ্ছি। এরপরে যেহেতু আমার হলো আরেকটা কি দরকার, ডিস্ট্রিক্ট নেম দুইটা আছে, একটা আমি টিক অফ করলাম। তাহলে আমি এখানে কি করলাম, দুইটা টিক অফ করছি। একটা ম্যাচ আইডির এই নিচের ম্যাচ আইডিটাকে টিক অফ করলাম, আরেকটা এই ডিস্ট্রিক্ট নেমের টিক অফ করলাম। ডিস্ট্রিক্ট আন্ডারস্কোর এন যেটা, এটা টিক অফ করে দিলাম। হয়েছে সবার এ পর্যন্ত? এরপরে যেটা হচ্ছিল আমরা ওকে করে দেব।
এখন দেখেন আমি এখানে ওপেন অ্যাট্রিবিউটস টেবিল যদি যখন দেখি, এখন আমার এখানে কি আছে দেখেন, ম্যাচ আইডি একটা, দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট নেম একটা, আপনাদের সবার এখন একটা আসছে। তাহলে আমাদের যদি এরকম একের অধিক ফাইল থাকে তাহলে আমরা কি করব, প্রপার্টিজ থেকে ফিল্ড অপশানে গিয়ে অফ করে দেব। শুধু যে এইটার জন্য অফ করব তা কিন্তু না, আমাদের অনেক সময় মনে হবে যে ওই হাইড করা দরকার। এখানে রাইট মাউস ক্লিক করলে ফিল্ডের উপর একটা অপশান আছে কি টার্ন ফিল্ড অফ, এটার মানে হলো পার্টিকুলারলি একটা ফিল্ড অফ হবে। আর ওইখান থেকে করলে আমার একের অধিক যতটা খুশি ততটা ফিল্ড একই সাথে আমি হাইড করে ফেলতে পারবো। কথাটা কি বুঝতে পেরেছি আমরা সবাই? এখন দেখেন, হ্যাঁ এখান থেকে করলে আপনি একটা একটা করে করবেন। এখন আমি যেটা হচ্ছে হলো দেখেন যে এইটার অর্থ কি, এটার অর্থ হলো আমি জয়েন করেছি, এটা হলো আমি টেম্পোরারি জয়েন। এই জয়েনের মানে হচ্ছিল এটা টেম্পোরারি ফাইলটা ক্রিয়েট হয়েছে, নট পার্মানেন্ট। আপনি যদি আপনার হার্ড ড্রাইভে ওই ফাইলটা আবার অ্যাড করেন দেখবেন যে ওখানে কিছুই নাই, এটা টেম্পোরারি জয়েন হয়েছে। এটাকে পার্মানেন্ট জয়েন করার জন্য, পার্মানেন্টলি রেখে দেওয়ার জন্য, স্টোরের জন্য যে অপশনটা আপনাকে এখান থেকে অ্যাপ্লাই করতে হবে সেটা হলো এখান থেকে রাইট মাউস ক্লিক করে এই যে নিচের দিকে আছে ডাটা, ডেটা থেকে এক্সপোর্ট ডেটা। এই এক্সপোর্ট ডেটার মাধ্যমে আপনি এটাকে পার্মানেন্টভাবে সেভ করতে পারবেন। সো আমি কি কাজ করব এখন, এখান থেকে ডেটা থেকে এক্সপোর্ট ডেটা ক্লিক করে আমার এখানে হলো আমি আবার আমার পার্টিকুলারলি যেই লোকেশন আছে ফাইলটা, যেই আমার ইয়াটাতে ছিল সেখানে আমি যাব, গিয়ে হলো আমার সেই জিও ডেটাবেসের ভিতরে আমি এটাকে এখন দেব কি শুধু বাংলাদেশ দেই, কারণ বাংলাদেশ দেখেন একটু এই নিচে একটু সেভ অ্যাজ টাইপ, এই যে জিনিসটা অনেক সময় আপনাকে হলো করতে হবে, বুঝে নিতে হবে। সেই জিনিসটা কি, সেভ অ্যাজ টাইপ হচ্ছিল এখানে আপনি যেই টাইপ, যেমন আমি যখন এখানে শেপ ফাইল থাকবে দেখেন এখানে আমার কোনো জিও ডেটাবেস শো করছে না, করছে এখানে, কারণ কি আমার এখানে আছে কি সেভ অ্যাজ টাইপ হলো শেপ ফাইল। এই জন্য যখন আমি এটাকে চেঞ্জ করে ফাইল অ্যান্ড পার্সোনাল জিও ডেটাবেস দিচ্ছি, এখন দেখেন এখানে আবার আমাকে কোনো শেপ ফাইল দেখাচ্ছে না, ঠিক আছে? তার মানে আমি এটাকে চেঞ্জ করে দিলে কিন্তু ওইটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা মানে অনেক সময় মনে হবে কী ব্যাপার, আমি আমার ফাইল খুঁজে পাচ্ছি না কেন, কারণ হচ্ছিল আমি এই টাইপ যেই টাইপ রাখবো সে শো করবে আপনাকে পার্টিকুলারলি ওই টাইপের ডেটা। সো আমি এখানে বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশ নাম দিলাম, এরপর এটা সেভ দিলাম, ওকে করলাম, ইয়েস। হ্যাঁ না, আপনার পার্সোনাল জিও ডেটাবেস ওই আপনার ফোল্ডারে জিও ডেটাবেসের ভিতরে রাখছি আমি। এখন একটু আমরা দেখি টেম্পোরারি জয়েন এই ফাইলটাকে দেখেন, এটারে এখন যদি আমি এই যে এখানে দেখেন এই যে রিমুভ অপশন আছে, রিমুভ থেকে রিমুভ করতে পারবো, কিন্তু এটার যদি যাই রিমুভে কোনো অপশন নাই, মানে এটা পার্মানেন্ট হয়ে গেছে আর এটা হলো টেম্পোরারি আছে। আমরা চাইলে এটাকে আবার রিমুভ করে ফ্রেশ লেভেলে নিয়ে আসতে পারবো, রিমুভ অল দিলে সবগুলো আবার এখান থেকে চলে যাবে, জয়েনিং আবার মানে আগের পজিশনে চলে আসবে, আবার কম্পিউটার রিস্টার্ট নিলেও আগের পজিশনে চলে আসবে অটোমেটিক্যালি, বা আপনি এটা কেটে দিলেন অটোমেটিক্যালি চলে যাবে। মানে জয়েন্টটা হলো টেম্পোরারি, এটা থাকবে না, আপনি এক্সপোর্ট না দেওয়া পর্যন্ত আপনার এই ফাইলটা ওখানে ডেটাবেস থাকবে না, এটা হচ্ছে হলো বিষয়। এখন আসি তাহলে আমার নতুন যে ফাইলটা তৈরি হলো এইটা আমরা এবার একটার ওপেন অ্যাট্রিবিউটস টেবিল অন করি। করেছি। এখন দেখেন আমি প্রথমে কি বলেছিলাম, আমি যে উপর থেকে এটাকে বলছি, এটাকে কি বলছি আমরা, কলামকে, একটা কলামকে আমরা জিআইএস এর ভাষায় কি বলছি, ফিল্ড। কেন ফিল্ড বলছি, যে দেখেন এখানে অ্যাড ফিল্ড, তার মানে কি এটা একটা আসলে ফিল্ড, ওরাই বলে দিচ্ছে এটাকে একটা ফিল্ড হিসাবে ডিক্লেয়ার করছে, সো আমরা এটাকে ফিল্ড বলছি। এরপর আসি রোকে আমরা বলছি কি রেকর্ড, তাহলে কলাম এবং রো কনসেপ্ট ক্লিয়ার। এরপরে পার্টিকুলারলি একটা সেল। এখন আমি প্রথমে দেখিয়েছিলাম মনে আছে যে এটার উপর রাইট মাউস ক্লিক করলে অনেকগুলো অপশন পাবো, কি কি, ফ্ল্যাশ, জুম টু, প্যান, গো টু, আইডেন্টিফায়ার, সিলেক্ট, আনসিলেক্ট। ফ্ল্যাশের কাজ কি, ফ্ল্যাশ মানে হচ্ছিল আপনার ওইটাতে সে হলো জুম করে নিয়ে যাবে একটু, তাহলে আমরা এবার
সবগুলোকে একটা একটা করে টেস্ট করব, ঠিক আছে? টেস্ট করলে আমরা হলো বুঝতে পারবো যে আসলে কোনটার কি কাজ। তাহলে আমরা এটার জন্য অ্যাট্রিবিউটস টেবিলটাকে একটু ছোট করি, ছোট না করলে আসলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো না। এভাবে একটু ছোট করে এইভাবে রাখি, দেখেন আমার মতো করে ছোট করে নিয়ে আসি। ছোট করার জন্য জাস্ট এই কর্নারে দেখেন, যখন আপনি মাউসটা নিচ্ছেন এই যে মাউসটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে একটা অ্যারোর মতো হবে, অ্যারোতে এভাবে ড্র্যাগ করলেই ছোট বড় হবে। আমার প্রত্যেকটা রেকর্ড বা রো, এটার আগে এই যে এখানে একটা ছোট্ট একটা লাইন আছে দেখছেন, এটার উপর রাইট মাউস ক্লিক করলে আপনি ফ্ল্যাশটা পাবেন। এটার উপর আমি রাইট মাউস ক্লিক করলাম, এখন পাচ্ছি কি ফ্ল্যাশ, জুম টু, প্যান টু, এভাবে আইডেন্টিফায়ার, গো টু পেজ অপশন আছে। এখন আমি প্রথমে ফ্ল্যাশে ক্লিক করলাম, দেখেন ফ্ল্যাশ ক্লিক করার সাথে সাথে কি হলো, এটা কোন ডিস্ট্রিক্ট, বাগেরহাট ডিস্ট্রিক্ট। এটার উপর রাইট মাউস ক্লিক করার সাথে সাথে ফ্ল্যাশ করলাম, কি হচ্ছে একটা ফ্ল্যাশিং, যে ওইটার কালার চেঞ্জ হচ্ছে। এখন আপনাকে বলে দিচ্ছে এই রেকর্ডটা কোথায় আছে, এই দেখেন ফ্ল্যাশ, দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ চলে যাচ্ছে। এখন তাহলে ফ্ল্যাশ এবং জুম টু সেম কাজ করে, শুধু পার্থক্যটা কি, পার্থক্য হচ্ছে এবার জুম টু আমি ক্লিক করলাম আবারও, দেখেন কি করছে, জুম টু ক্লিক করার সাথে সাথে ওই এরিয়াটাকে জুম করে দিছে। ফ্ল্যাশ হলো যেই স্কেল আছে সেই স্কেলে দেখাচ্ছে, আর জুম টু হচ্ছিল এটাকে আবার জুম করে নিয়ে বড় করে আপনার স্ক্রিনে দেখাচ্ছে। কথাটা কি বুঝতে পারছেন? এরপরে আসে হলো আমার আরেকটা অপশন আছে পেন টু। পেন টুর কাজ কি, একই জুমের মতোই, শুধু আবার যদি আমি ফুল স্ক্রিন যাই, এবার আবার দেখেন পেন টু অপশনে যাই, পেন টু হচ্ছিল ওইরকম জুম হয় না, জাস্ট একটু মুভ করে ডানে বামে মুভ করে দেয়, সেন্টার পজিশন নিয়ে আসে। এটা হচ্ছিল পেন টুর কাজ। তিনটা অলমোস্ট সেম কাজ, সামান্য একটু ডিফারেন্স। আইডেন্টিফায়ার, আইডেন্টিফায়ারের কাজ হচ্ছিল আপনার এই টোটাল টেবিলটা আপনি টেনে 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 পুরোটা দেখবেন। টেনে টেনে না দেখে এটার উপর রাইট মাউস ক্লিক করে যদি আপনি আইডেন্টিফাই ক্লিক করেন, তাহলে এটাকে একবার সে কি কাজ করছে দেখেন, ফ্ল্যাশের কাজও করবে প্লাস ইনফরমেশন প্রোভাইড করবে। এই যে আইডেন্টিফাই, ফ্ল্যাশ হলো প্রথমে, পরে ইনফরমেশন আসছে, আসার পরে এখানে কি কি আছে সব ইনফরমেশন আপনি টোটালি একটা সিঙ্গেল টেবিল আকারে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আইডেন্টিফায়ার টুলের কাজ। এই আইডেন্টিফায়ার টুলটা আবার দেখেন আমার এই যে উপরে টুলস টুল, এটার ভিতরে আছে এই যে আইডেন্টিফায়ার টুল। এই টুলসটা যখন আমি নিব, এখান থেকে আবার ক্লিক করলাম, এখান থেকেও দেখাচ্ছে। এখন আইডেন্টিফায়ারের এখানে কিছু অপশন আছে, সেই অপশনগুলো কি, একটা হলো কি টপ মোস্ট লেয়ার, তার মানে যেই লেয়ারটা সবার উপরে আছে আমার টেবিল অফ কন্টেন্টে, বাম পাশে যে আমার টেবিল অফ কন্টেন্ট থাকে সেই টেবিল অফ কন্টেন্টের সবার উপরে যেই লেয়ারটা আছে সেই লেয়ারটার উপরে আইডেন্টিফায়ার অ্যাপ্লাই হবে। এরপরে আছে কি ভিজিবল লেয়ার, তার মানে কি আমি এখানে অনেকগুলো লেয়ার থাকে, যে কয়টা টিক অন আছে সেই সবগুলো লেয়ারের উপরে সে অ্যাপ্লাই হবে, সেটা হলো ভিজিবল লেয়ার। এর একটা হলো সিলেক্টেবল লেয়ার, তার মানে কি আমি যেই লেয়ারগুলোকে সিলেক্টেবল হিসেবে রেখেছি সেখান থেকে ইনফরমেশন সে দেখাবে। এরপরে অপশন হচ্ছিল কি অল লেয়ার, তার মানে এখানে যে সবগুলো লেয়ার আছে এটার টিক অন থাকুক অফ থাকুক, এখানে যত লেয়ার আছে সবগুলোর ইনফরমেশন যদি চাই একবারে তাহলে এটা। আর নিচে আসলে আপনার যদি যে যে শেপ ফাইল আছে পার্টিকুলারলি আপনি ওই শেপকে বলে দিতে পারেন। এখানে একটা শেপ আছে এই জন্য একটা দেখাচ্ছে, যে কটা শেপ থাকবে আপনার সেই কটা শেপে আপনার এখানে আপনি বলে দিতে পারেন যে আপনি কোনটার আইডেন্টিফাই ইনফরমেশন দেখতে চান। এই হলো আইডেন্টিফায়ারের কাজ। এরপরে রাইট মাউস ক্লিক করলে যে অপশনটা আছে সিলেক্ট আনসিলেক্ট, এটার কাজ কি, ক্লিক করার সাথে সাথে দেখেন এটাকে সিলেক্ট করে দিল। এই সিলেক্টিংয়ের কাজটা আমরা করতে পারি আরও অনেকগুলো জায়গা থেকে। একটা কি এই যে এটা আইডেন্টিফায়ার যেখানে আছে টুলস টুল, সেই টুলস টুলেরই এখানে আছে এই যে এটা ড্রপ ডাউন, এখানে সিলেক্ট এলিমেন্ট, এখান থেকে আমি ক্লিক করে এটাকে সিলেক্ট করতে পারি, এটা একটা অপশন। একটা অপশন হচ্ছিল আমার এই এডিটিং অন করার সাথে সাথে এখানে যে এডিট টুল আছে এটার মাধ্যমে সিলেক্ট করতে পারি, অথবা আমি পার্টিকুলারলি রেকর্ড মানে অ্যাট্রিবিউটস ওপেন করে সেই রেকর্ডের কর্নারে ক্লিক করলে এটাকে আবার সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, এখন সিলেক্ট করার সাথে সাথে আমার দেখেন বাকি আরও কিছু অপশন এনাবেল হলো নিচের দিকে। সেই অপশনগুলো কি কি, জুম টু সিলেক্ট মানে আমি যেটা সিলেক্ট করেছি সেটাকে জুম করা, ক্লিয়ার সিলেক্ট আমি যেই সিলেক্ট করেছি সেটাকে ক্লিয়ার করে ফেলা, কপি সিলেক্ট আমি এই ফাইলটাকে কপি করে
অন্য একটা জায়গায় গিয়ে পেস্ট করবো, এই জন্য কপি করে নিতে পারি পুরো রেকর্ডটাকে। ক্লিয়ার? এরপর আছে হলো ডিলেট রেকর্ড, ডিলেট সিলেক্ট। এটার কাজ কি? এটার কাজ হচ্ছিল আপনার যদি স্টার্ট এডিটিং অন থাকে তাহলে এটা এনাবেল হবে, আপনি এই রেকর্ডটাকে ডিলেট করে দিতে পারবেন। এই অপশনগুলো আবার এখানে শর্টকাট আকারে আছে, সেটা হলো একটা কি, এই যে ক্লিয়ার সিলেক্ট, আর একটা হলো এই যে ডিলেট সিলেক্ট, দুইটা অপশন আছে। ঠিক আছে? ক্লিয়ার সিলেক্টটা আবার এখানে আছে যে আইডেন্টিফায়ার যেখানে ছিল এটার পাশে সিলেক্টের পাশেই ক্লিয়ার সিলেক্ট অপশনটা এখানেও দেওয়া আছে। এরপরে দেখেন নিচের দিকে আরও কিছু অপশন আছে, সেটা হলো জুম টু হাইলাইটেড। এখন হাইলাইটেড কোনগুলো বলেছিলাম, ধরেন আমি এই কয়টাকে সিলেক্ট করলাম, এর ভিতরে আবার এই যে নিচের দিকে বলেছিলাম মনে আছে, এটাকে কি বলেছিলাম, নেভিগেটর টুল। আমি কি করতে পারি, এই দেখেন এটা 1 নম্বর রেকর্ডে আছে, এই যে এখানে সিম্বল বলে দিচ্ছে, এটা হলো এখন আছি আমি পজিশন। যখন আমি নেক্সট ক্লিক করলাম, দেখেন এই যে পয়েন্টারটা 2 নম্বর রেকর্ডের সাথে দেখাচ্ছে। আবার নেক্সট দিলাম, পয়েন্টারটা 3 নম্বর রেকর্ডে আছে। আবার দেখেন সরাসরি এই যে প্রথমটা দিলাম, ক্লিক করলাম সাথে সাথে সে হলো 1 নম্বর রেকর্ডে চলে আসলো। এটা ক্লিক করার সাথে সাথে 1 নম্বর, এটা ক্লিক করলে লাস্ট রেকর্ড। এরপরে আছে কি, এখানে বলেছিলাম একটা হলো কি শো অল রেকর্ড, আর একটা হলো শো সিলেক্টেড রেকর্ড। এই এখন আমরা আছি শো অল রেকর্ডে। পাশেরটা ক্লিক করলাম, দেখেন অনলি যে কয়টা সিলেক্ট আছে এই কয়টাই দেখাচ্ছে, এর বাইরে কিন্তু কোনো রেকর্ড শো করছে না। এটা হলো মানে আপনি যখন সিলেক্টেড থাকবেন তখন এটা দেখাবে, আর এটা হলো সবগুলো রেকর্ড দেখতে চাইলে। আবার এখানে দেখেন আপনার এই ইনফরমেশন কয়টা শেপ আছে রেকর্ড আছে সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে। 64 রেকর্ড, এর ভিতর সিলেক্ট হয়েছে কয়টা, 5টা। সো আপনার এখানে কয়টা শেপ আছে আপনি এখান থেকে অ্যাট্রিবিউটস টেবিলে অন করার সাথে সাথেই আপনি বলে দিতে পারবেন। আপনাকে কোনো সিরিয়াল নাম্বার দেখতে হবে না, কিছুই দেখতে হবে না। জাস্ট যখনই আপনি এটাকে হলো ওপেন অ্যাট্রিবিউটস করবেন, সাথে সাথে দেখেন এই যে নিচে 0 আউট অফ 64, মানে 64টা রেকর্ড আছে, কোনোটা সিলেক্ট করেন নেই। এখন আসি, তাহলে আমি এবার সিলেক্ট করলাম আমি 5টাকে, এবার সিলেক্টেড কন্ডিশনে আসলাম। এরপরে দেখেন আমি যখন এর ভিতরে আবার ক্লিক করলাম, বললাম না ইয়েলো কালার হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে, এই যে এখন এটার কালার কি হলো, ইয়েলো হয়ে গেল, মানে সিলেক্টেডের ভিতরে হাইলাইটেড। এখন রাইট মাউস ক্লিক করলে আসছে জুম টু হাইলাইটেড, আনসিলেক্ট হাইলাইটেড, রিসিলেক্ট হাইলাইটেড। এই রিসিলেক্টের হাইলাইটেডের কাজ কি? রিসিলেক্ট হাইলাইটেড মানে হলো এই যেটা, এটার কাজ হলো শুধু যেটা হাইলাইটেড ছিল সেটাকে সিলেক্ট করবে, আর বাকিগুলোকে সিলেকশন অফ করে দিবে। আবার দেখাচ্ছি, 5টা আমি সিলেক্ট করলাম, 2 নাম্বারটাকে হাইলাইট করলাম। এবার এই যে শর্টকাট, এই যে নিচে যে 3টা অপশন, জুম টু হাইলাইটেড, আনসিলেক্ট, রিসিলেক্ট, এই 3টা অপশন হলো এই যে এটা জুম টু হাইলাইটেড, রিসিলেক্ট, আর একটা হলো আনসিলেক্ট। আনসিলেক্ট মানে হলো এটাকে সিলেকশন থেকে অফ করে দিল। আর হলো এটার মানে হচ্ছিল পার্টিকুলারলি এটা ব্যতীত বাকিগুলোকে সিলেক্ট করবে। তার মানে পরপর এই যে 2টা অপশন আছে, একটা অপশন প্রথমটা হলো আনসিলেক্ট, যেটা এটার অর্থ হলো এই যে হাইলাইট করলেন এটাকে আনসিলেক্ট করে বাকিগুলোকে সিলেক্টেড রাখবে। আর পাশেরটার অর্থ হলো যে এটাকে সিলেক্টেড রেখে বাকিগুলোকে সিলেকশন অফ করে দিবে, যেটা হলো রিসিলেক্ট অপশন, আর একটা হলো আনসিলেক্ট অপশন। এইটা হলো মোটামুটি আমার এই কর্নারে রাইট মাউস ক্লিক করে। আর একটা হলো ডিলেট হাইলাইটেড, মানে হলো হাইলাইটেড করা আছে শুধু ওইটাকেই ডিলিট করবে। ক্লিয়ার? তার মানে এই অপশনগুলো আমি পাচ্ছি। এরপর আসি সবগুলো রেকর্ডের ভিতরে, এটা বললাম আমি কোনটা, আমার এই কর্নারের অপশন। এরপরে দ্বিতীয় আমি যে অপশনটা দেখিয়েছিলাম সেটা হলো কি, কোনো পার্টিকুলারলি সেলের উপর রাইট মাউস ক্লিক করলে যেটা হবে, সেলের উপর আপনার যে কোনো একটা সেলের উপর রাইট মাউস ক্লিক করেন, তাহলে দেখেন 4টা অপশন আসতেছে। একটা হলো কাট, কপি, পেস্ট, ডিলেট। মানে হচ্ছিল এই রেকর্ডগুলো আপনার বাকি 3টা অপশন এনাবেল হবে কোন সময়, স্টার্ট এডিটিং অন হলে। বাকি সব আর কপিটা যে কোনো সময় আপনি করতে পারবেন। এটা হচ্ছে হলো কাট করবেন, কপি করবেন, পেস্ট করবেন, ডিলিট করবেন। বাকি অপশনগুলো হলো এডিটিং অন রেখে। ডিলিট মানে হলো ওই সেল থেকে ইনফরমেশনটা ডিলিট হবে, নট রেকর্ডটা ডিলিট হবে। ঠিক আছে? এরপর আসি, আমরা যদি এই ফিল্ডের উপর রাইট মাউস ক্লিক করি তাহলে আমরা যে অপশনগুলো পাবো সেইটা।
এখন এবার আমরা একটু এটাকে আবার একটু বড় করি। ধরেন আমি হলো এই ডিভিশনের উপর রাইট মাউস ক্লিক করছি। রাইট মাউস ক্লিক করার সাথে সাথে যে অপশনগুলো দেখিয়েছিলাম মনে আছে, একটা কি শর্ট অ্যাসেন্ডিং, শর্ট ডিসেন্ডিং। এটা দেখার কিছু নয়, আপনি নিজে ক্লিক করলে বুঝতে পারবেন যে এটা হলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছে, ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছে। এরপর আসলে অ্যাডভান্স শর্টিং। অ্যাডভান্স শর্টিংয়ের কাজ কি একটু আমরা যদি দেখি, রাইট মাউস ক্লিক করলাম, অ্যাডভান্স শর্টিং। অ্যাডভান্স শর্টিংয়ের মানে হলো মাল্টিপল ফিল্ডের উপর বেস করে সে শর্টিং করবে। যেমন আমার প্রথমে শর্ট হবে কার উপর বেস করে, ডিভিশন নেমের উপর বেস করে। তারপরে শর্ট হবে কার উপর বেস করে, ডিস্ট্রিক্ট নেমের উপর বেস করে। যদি আমার আরও থাকতো থানা নেম, তাহলে আমি ওইভাবেও শর্টিং করতে পারতাম। এরপরে মনে করেন ইউনিয়ন নেম। এখন আমি যদি আমার এখানে সর্বোচ্চ আমি 4টা ফিল্ডের উপর অ্যাডভান্স শর্টিং করতে পারবো, সর্বোচ্চ 4টা ফিল্ডের উপর। এখানে যেহেতু আমার সুযোগ আছে 2টার, আমি 2টা দিয়ে দেখাচ্ছি। এখন আমি যদি ওকে করি, এখন একটু আমরা যদি দেখি যে কি হয়েছে। প্রথমে ডিভিশনের উপর শর্টিং হয়েছে, বরিশাল ডিভিশন সবার আগে, যেহেতু অ্যালফাবেটিক্যালি বরিশাল আগে। তারপর বরিশালের ভিতরে ডিস্ট্রিক্ট নেমগুলো প্রথমে, এরপর আবার শর্টিং করেছে কি বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর। এরপরে গিয়ে আবার আপনার শর্টিং হয়েছে চিটং ডিভিশন। চিটং ডিভিশনের উপর বেস করে আবার চিটং থেকে ডিস্ট্রিক্টটাকে আবার সে শর্টিং করলো কি, প্রথম করলো বান্দরবন, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চিটং, কুমিল্লা। সো অ্যাডভান্স শর্টিংয়ের কাজটাই হলো এটাই যে আপনার মাল্টিপল ফিল্ডের উপর যদি আপনি শর্টিংটাকে অ্যাপ্লাই করতে চান, তাহলে হলো আপনার অ্যাডভান্স শর্টিংটা কাজে লাগবে। এরপরে যে অপশনটা আছে সেটা হলো সামারাইজ। সামারাইজের যদি আমরা দেখি, একটু দেখেন, রাইট মাউস ক্লিক করে আমি সামারাইজ, ডিভিশনের উপর রাইট মাউস ক্লিক করে সামারাইজ করছি। এখন ডিভিশনে সামারাইজ কার সামারাইজ হবে? ধরেন আমি বললাম যে পপুলেশন না, মেল এবং ফিমেল, পপুলেশন মেল ফিমেল তিনটাই আমি সাম করতে চাচ্ছি একই সাথে। কীরকম? এই দেখেন এখানে ড্রপ ডাউন থেকে এই যে প্লাস সাইন আছে, প্লাস সাইনের উপর ক্লিক করলে এটা মাইনাস সাইন হবে। তো পপুলেশন pop_2011, এটার এখান থেকে সামের উপর একটা টিক দিলাম, তারপর টিক দিলাম m_pop_2011, এখানে একটা সাম ক্লিক করলাম, আরেকটা সাম ক্লিক করলাম কোথায়, ফিমেলে সাম। এরপরে দেখেন আমার আউটপুট লোকেশন আমার চলে যাচ্ছে অলরেডি, যেহেতু আমি একবার এক্সপোর্ট করেছি, তার মানে ওই লোকেশনই সে নিয়ে নিচ্ছে, লাস্ট এক্সপোর্ট লোকেশন। সো আমি এটা জাস্ট একটু লিখলাম ডিভ সাম, মানে ডিভিশন সাম, ঠিক আছে, ডিভ সাম দিলাম নাম, কিছুই করলাম না, জাস্ট যেহেতু আমার লোকেশনটা দেওয়া আছে এটার ভিতরে ডিভ সাম নাম দিয়ে ওকে করে দিলাম, ইয়েস। এখন যদি আমরা একটু অ্যাট্রিবিউটস টেবিলটা এবার এটা দেখি, দেখেন এখানে আমাকে কি দেখাচ্ছে, বরিশালের ভিতরে আমার মানে কয়টা শেপ ফাইল আছে, বরিশালের ভিতরে আমার 6টা আছে। 6টার টোটাল পপুলেশন কত, এইটা, তার মেল পপুলেশন কত, ফিমেল পপুলেশন কত। আমার চিটাগাংয়ের কয়টা ডিস্ট্রিক্ট আছে, তার টোটাল পপুলেশন কত, মেল ফিমেল। তার মানে আমার অনেক সময় কি একটা এরকম সামারি রিপোর্ট তৈরি করার প্রয়োজন। বেসিক্যালি এই ধরনের কাজগুলো আমরা করি কখন, রিপোর্টিংয়ের জন্য। আমাদের যদি মানে একটা বড় ডেটাবেস থেকে আমার রিপোর্ট তৈরি করা দরকার, একটা সাম বের করা দরকার, তখন আমি এইভাবে সাম করে নিব, ঠিক আছে। এরপরে আমার যে অপশনটা আছে এখানে ওপেন অ্যাট্রিবিউটস টেবিলে যদি আমি যাই, সামের পরে আছে কি আমার স্ট্যাটিস্টিক্সের কাজ কি, স্ট্যাটিস্টিক্সের কাজ হলো আমার স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন দেখা। তাহলে আমি যদি পপুলেশনের উপর রাইট মাউস ক্লিক করে স্ট্যাটিস্টিক্স ক্লিক করি, তাহলে দেখেন টোটাল কাউন্ট কত, 64, 64টি জেলা। এই পপুলেশন, ম্যাক্সিমাম পপুলেশন কত এখানে এত, এটা হলো মিনিমাম, এটা হলো ম্যাক্সিমাম, এটা হলো তার সাম, মানে টোটালটার মানে পপুলেশন সাইজ হলো ইয়ারে এত। এরপর হচ্ছিল এটার মিন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, কোনো নাল ভ্যালু আছে কিনা সেটা সে বলছে, 0 নাল ভ্যালু, কোনো নাল ভ্যালু এখানে নাই। এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা দেখাচ্ছে যে কিভাবে ডিস্ট্রিবিউশনটা হয়েছে। এইখান থেকে আমরা এখন এই যে
চলে আসছি যে কোনো একটা ফিল্ডের উপর, এটার উপর ড্রপ ডাউন ক্লিক করে আমরা যে কোনো ফিল্ডের স্ট্যাটিস্টিক্স এখান থেকে আবার দেখতে পারি। এরপরে আমার যে অপশনটা আছে সেটা হলো ফিল্ড ক্যালকুলেটর। এই ফিল্ড ক্যালকুলেটরের কাজটা আমরা বোঝার জন্য আমরা একটু নতুন আরেকটা ফিল্ড অ্যাড করে নেই। সেই ফিল্ডের নাম আমরা দিব কি ডেনসিটি। যেহেতু আমরা এরিয়া বের করে ফেলেছি, আমার পপুলেশন আছে, তাহলে আমরা ফিল্ড ক্যালকুলেটরের মাধ্যমে আমরা ডেনসিটিটা বের করবো, প্লাস ফিল্ড ক্যালকুলেটরের একটা কাজও টেস্ট করে নিব। সো আমাদের এখানে অ্যাড করার জন্য আমরা কি কাজ করব, এখান থেকে মনে আছে টেবিল অপশন, এখান থেকে হলো আমার অ্যাড ফিল্ড, ক্লিক করলাম টেবিল অ্যাড ফিল্ড, নাম দিলাম কি ডেনসিটি। ডেনসিটি কি হবে, কি ধরনের আসবে, এটা অবশ্যই ডাবল, ওকে দিলাম। এখন দেখেন আমি যদি এই যে এটা রাইট মাউস ক্লিক করে যদি প্রপার্টিজ দেখি, তাহলে আমি কি কি দিছি সেটা আমি ধরতে পারবো। এখানে আমি নেম দিয়েছি ডেনসিটি, এলিয়াস প্রোভাইড করি নাই, এই জন্য বাই ডিফল্ট যেটা ছিল সেটাকে সে এলিয়াস নিছে। টাইপ হচ্ছে হলো এটা ডাবল, এবং এটার ডেটা টাইপ কি, ডেটা টাইপ হচ্ছে হলো নিউমেরিক ডেটা টাইপ, ডাবল ডেটা টাইপ, এবং এটার হলো ডিফল্ট কোনো ভ্যালু নাই। অ্যালাউ নাল ভ্যালু সে অ্যালাউ করছে। সো আমরা এখান থেকে রাইট মাউস ক্লিক করে প্রপার্টিজ থেকে আমরা কোনো ফিল্ডকে ডিক্লেয়ার করলাম, বা অন্য কেউ আপনাকে একটা ফাইল প্রোভাইড করছে, এটার ডেটা টাইপ কি, কীভাবে জানবেন, জানার উপায় হচ্ছিল এই ফিল্ডের উপর রাইট মাউস ক্লিক করে প্রপার্টিজ ক্লিক করলেই আপনি এটার ইনফরমেশান পাবেন, যেটা কী ধরনের কী আশেপাশে সব ইনফরমেশান এখানে আপনি পাবেন। এরপরে দেখেন আমরা এখন একটু ফিল্ড ক্যালকুলেটরের কাজ করব। তো রাইট মাউস ক্লিক করে ফিল্ড ক্যালকুলেটর যদি আমরা একটা ক্লিক করি, তাহলে আমাকে একটা মেসেজ দেবে যে আমার ফিল্ড ক্যালকুলেটর এডিটিং আমি এটা করতে চাই কিনা, তখন আমি ইয়েস দেব। ইয়েস দেওয়ার সাথে সাথে আমার এই ফিল্ড ক্যালকুলেটর অপশনটা অ্যানাবেল হলো। আমরা কি বলেছি, এটা কয়টা স্ক্রিপ্ট আছে, দুইটা স্ক্রিপ্ট, পার্সার বলে এগুলোকে, পার্সিং করে আর কি, ডেটা ভ্যালু পার্সিং করে। এই পার্সিংয়ের ভ্যালু টাইপ হলো দুইটা, একটা হলো ভিভি স্ক্রিপ্ট, একটা হলো পাইথন স্ক্রিপ্ট। একটু আমরা তাহলে দেখি দুইভাবেই আমরা করব, টেস্ট করব দুইভাবেই, দুইটার মাধ্যমে আমরা করব। প্রথমে আমরা করি তাহলে কিভাবে, ভিভি স্ক্রিপ্টের মাধ্যমে। তাহলে ভিভি স্ক্রিপ্ট ডেনসিটির সূত্রটা কি, পপুলেশন বাই এরিয়া। তাহলে আমি পপুলেশনের উপর ডাবল ক্লিক করলাম, দেখেন এখানে আমার পপুলেশন ফিল্ডের উপরে ডাবল ক্লিক করছি, এখানে নিচে পপুলেশন ফিল্ডটা চলে আসলো। এখন ভাগ চিহ্ন মানে বাই চিহ্নটা বসাবো। তাহলে এই যে আমার এখানে দেখেন এই যে আছে বাই, ক্লিক করলাম, বাই চিহ্নটা বসে গেল। এখন কাকে দিয়ে ভাগ করব, এরিয়াকে দিয়ে, এরিয়ার উপর ডাবল ক্লিক করব। দেখেন এই হচ্ছিল আমার সূত্র, আসছে সূত্রটা আসছে এখানে। এখন আমি জাস্ট সিম্পলি ওকে করে দেব। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার ডেনসিটিটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে চলে আসছে। সো ফিল্ড ক্যালকুলেটরের কাজই হচ্ছিল আপনাকে এভাবে ক্যালকুলেশনগুলো করে দেবে অটোমেটিক্যালি, আপনার কিছুই করতে হবে না, অটোমেটিক্যালি সফটওয়্যারই আপনাকে ক্যালকুলেশন করে দেবে। এখন আসি আবার রাইট মাউস ক্লিক করে ফিল্ড ক্যালকুলেটর। ফিল্ড ক্যালকুলেটরে এখন আমি বললাম কি আমি পাইথনে করব, পাইথনে এটাকে আবার কেটে দিই। কেটে দেওয়ার পরে আবার একইভাবে পপুলেশন পাইথনটাকে উপর থেকে সিলেক্ট করলাম, দেখেন এখানে সিলেক্ট করলাম কি পাইথন, করার পরে পপুলেশন ডাবল ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু আপনার এই যে এখানে সিম্বলটাকে চেঞ্জ হয়ে গেছে, কি হয়েছে, আশ্চর্যবোধক একটা সাইন চলে আসছে। সো এরপর আবার ডিভাইডেড বাই সাইন দিলাম, আবার হলো এখন হলো আপনার কি কাজ করলাম, আমি এরিয়াটাকে ডাবল ক্লিক করলাম, আবারও এখানে আশ্চর্যবোধক চিহ্ন হয়ে আপনার সিম্বলটা আসছে। সো পাইথন এবং ভিভি স্ক্রিপ্টের মূল এখানে একটা ডিফারেন্স আমরা তাহলে ধরতে পারছি। সেই ডিফারেন্সটা কি, এখানে হলো এটা হলো থার্ড ব্র্যাকেট আসে ভিভি স্ক্রিপ্টে, আর এখানে আসে হলো আশ্চর্যবোধক চিহ্ন। সো আমরা এখন আবার ওকে দিলাম, রেজাল্ট সেমই আসবে, রেজাল্ট কিন্তু আমার সেমই আসবে। এই দুইটার জন্য আবার অনেক কিছু ডিফারেন্স আছে, সবগুলো যে এক তা না, কিন্তু দুইটার অনেক কিছুই আবার ডিফারেন্স আসছে। সো আমরা দেখেন এটা করছি, প্লাস এখন দেখেন এটা তো একটা দেখালাম, আরেকটা করতে পারি। ধরেন এখানে ডেনসিটি নামটাই আমি ভুলে যাই, আমি চিন্তা করলাম এখানে আমার একটা নতুন একটা ফিল্ড করলাম, এইটার ভিতরে কি কাজ করতেছি, এই ফিল্ডের সাথে এই ফিল্ডের ইনফরমেশনগুলো যোগ করে বসাতে চাই।
যোগ করে বসাতে চাই, সেটাও আমি করতে পারবো। কিভাবে করব? ধরেন আমি যদি আবার ফিল্ড ক্যালকুলেটর অন করি, ইয়েস, এখন এটাকে কেটে দেই। ধরেন আমি কি কাজ করলাম, মেল প্লাস ফিমেল, ওকে। এখন দেখেন আবার আমার টোটাল পপুলেশনে আলটিমেটলি শো করছে। সো আমি যোগ বিয়োগ গুণ ভাগ সব কাজগুলো ফিল্ড ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবো। এছাড়া আরও অনেকগুলো কাজ করতে পারবো। সেগুলো কীরকম? একটা ফিল্ড আগে অ্যাড করি সবাই, তাহলে একটা সবাই ফিল্ড আগে অ্যাড করে নেন। একটা ফিল্ড আমি অ্যাড করে নিচ্ছি, ফিল্ডের নাম দেব কি, শো টাইপ। শো টাইপ, জি বলেন, আচ্ছা ঠিক আছে। শো টাইপ, এবং এটার টাইপ দিলাম টেক্সট, এবং এটার লেন্থ বাড়িয়ে দিলাম হলো 150। শো টাইপ এবং এটার লেন্থ দিলাম কি 150, ঠিক আছে। লেন্থ দিলাম 150 এবং এটা বললাম হলো টেক্সট, ঠিক আছে। টেক্সট ডিক্লেয়ার করে এরপর আমরা হলো ওকে করে দেই। এখন ধরেন দুইটা টেক্সট ফাইল আমি বসাতে চাই, কীরকম? এই ফিল্ডে আমার হলো কি, একটা হবে হলো রাইট মাউস ক্লিক করলাম, প্রপার্টি, এবার ফিল্ড ক্যালকুলেটর অন করলাম। অন করে এখানে আমি কি দেখাতে চাই? দেখাতে চাই এরকম যে আমার হলো ডিভিশন নেম কমা ডিস্ট্রিক্ট নেম, এইভাবে জিনিসটা এই ফিল্ডে আসবে, ইনফরমেশনটা। তাহলে এটা আমি কিভাবে করব? প্রথম আমি দিলাম ডিভিশন নেম, ডাবল ক্লিক করলাম, আসছে এখানে। এরপরে আমরা একটা প্লাস সাইন দেব। প্লাস সাইন দেব না, এখানে যেহেতু আমরা ভিভি স্ক্রিপ্টে আছে, তাহলে আমরা এই অ্যান্ড সাইনটা দেব। এখানে একটু ডিফারেন্স হচ্ছিল, আমি দুইটাতেই দেখাই দেবো কীভাবে করতে হয়। ভিভি স্ক্রিপ্টে প্রথমে করি আমরা, ভিভি স্ক্রিপ্ট সিলেক্ট করে এখানে দিলাম অ্যান্ড সাইন। কি দিলাম? অ্যান্ড সাইন। এরপরে দেখেন আমি একটা কি কাজ করছি, ডাবল কোটেশন বসালাম এর ভিতরে। কি বসাচ্ছি? ডাবল কোটেশন, দুইটা ডাবল কোটেশন পরপর, দুইটা ডাবল কোটেশন বসালাম। কীরকম আবার দেখাচ্ছি, এই যে একটা ডাবল কোট আরেকটা ডাবল কোট, দুইটা ডাবল কোট বসালাম। এরপরে এটার ভিতরে আসবো, দুইটা ডাবল কোটের ভিতরে আমার কার্সারটা নিয়ে আসবো, দিয়ে এসে এখানে কি করব, একটা কমা প্রথমে দেবো, একটা কি কমা, কমা দেওয়ার পরে কি করব, আবার একটা স্পেস দেব। কমা দিয়ে কি কাজ করলাম, একটা স্পেস দিলাম, দেওয়ার পরে এই ডাবল কোটেশনের বাইরে গেলাম, বাইরে গিয়ে আবার একটা অ্যান্ড সাইন বসাবো, ঠিক আছে। এরপরে বসালাম হলো ডিস্ট্রিক্ট নেমটারে বসাই দিলাম, দিয়ে আমি যদি ওকে করি, দেখেন এখন আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে আসছে কিনা। বরিশাল কমা বরগুনা, বরিশাল কমা বরিশাল, বরিশাল কমা ভোলা। সো ফিল্ড ক্যালকুলেটর কিন্তু অনেক পাওয়ারফুল একটা টুলস, এটা দিয়ে আমরা অনেক কিছুই করতে পারবো। এরপরে আসি আবার, এবার আমরা এই সেম কাজটা পাইথন দিয়ে যদি করি তাহলে কিভাবে আসে। ফিল্ড ক্যালকুলেটর আবার অন করি, ইয়েস। এবার এই ভিভি স্ক্রিপ্টের টোটাল কোডটা আমি কেটে দিলাম, দিয়ে এবার পাইথনটাকে প্রথমে সিলেক্ট করলাম। আবার কি বলেছি, প্রথমে আবার এখানে আসলাম ডিভিশন। এবার তাহলে উল্টা করি, আগেরটা যেহেতু একভাবে করছি এবার রিভার্স করি। ডিস্ট্রিক্ট নেম প্রথমে সিলেক্ট করলাম ডাবল ক্লিক করে, করার পরে আবার এখানে এবার দেবো হলো প্লাস সাইন। পাইথন হচ্ছে হলো প্লাস সাইন বোঝে, আর ভিভি স্ক্রিপ্ট বোঝে অ্যান্ড সাইন, এটা হলো একটা ডিফারেন্স। সো আমি এখানে বসালাম পাইথনের জন্য প্লাস সাইন, ঠিক একইভাবে আবার ডাবল কোটেশন, ওই ডাবল কোটেশন ফিক্সড, কমা একটা স্পেস, আবার গিয়ে এই কোটেশনের বাইরে গেলাম, গিয়ে আবার একটা প্লাস সাইন বসালাম, বসিয়ে আবার এবার ডিভিশন নেম দিলাম। মানে এবার আমি চাচ্ছি ডিস্ট্রিক্ট নেম কমা ডিভিশন নেম, এভাবে দেখাচ্ছি, সমস্যা নেই। এই যে দেখেন ডিস্ট্রিক্ট নেম প্লাস, এই যে উপরে এখানে আমার পাইথন সিলেক্ট করা, আর এখানে আমি কোডটা দিলাম কি ডিস্ট্রিক্ট নেম প্লাস, যেহেতু আমার পাইথন সিলেক্ট করা, প্লাস এরপর ডাবল কোটেশনের ভিতরে একটা কমা দিয়ে একটা স্পেস,
এরপর আবার বাইরে গেলাম, ডাবল কোটেশনের বাইরে এসে আবার দিলাম কি আপনার হলো ডিভিশন নেম। আমরা কি কাজ করলাম, আমার এই যে এখানে অপশন ফিল্ড ক্যালকুলেটরে যে কোডটা ছিল সেই কোড থেকে এখানে কি কাজ করলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সাথে সাথে এখন আমি যে অপশনটা পাচ্ছি সেটা হলো কি বরগুনা কমা বরিশাল। তার মানে কি আমি যেভাবে চাচ্ছি সেভাবে এটাকে সাজায় নিতে পারবো। কথাটা কি বুঝতে পেরেছি? কিন্তু এখানে আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রোগ্রামিংয়ের কিছু বেসিক আইডিয়া আছে, সেটা যদি আপনার না জানা থাকে তাহলে এই ধরনের কাজগুলো করা খুব টাফ। সেটা কীরকম, ধরেন আপনার একটা ডেটা টাইপ আছে হলো ইন্টিজার আর একটা হলো ডাবল। ইন্টিজার ডাবল কখনো ম্যাচ খাবে না। একটা ডেটা টাইপ আছে আপনার ইন্টিজারে ম্যাচ খাবে। একটা ডেটা টাইপ যদি আপনার স্ট্রিং থাকে, পরের ডেটা টাইপ স্ট্রিং থাকলে আপনার ম্যাচ হবে। যদি আপনার ইন্টিজার এবং স্ট্রিং থাকে তাহলে স্ট্রিংকে আবার ইন্টিজারে কনভার্ট করে নিয়ে তারপর এটার উপর কাজ করতে হবে। সেটার জন্য আবার আপনাকে তখন আবার কোডিং লিখতে হবে, ওই ধরনের কাজ করার জন্য আবার আপনাকে কোডিং করতে হবে। সো এটা মোটামুটি বেসিক জিনিস, আমরা বেসিকটুকু বুঝতে পারলেই হলো। এরপরে আমাদের যে অপশনটা আছে সেটা কি ফিল্ড ক্যালকুলেটর পরে ক্যালকুলেট জিওমেট্রি, এটা আমরা অলরেডি দেখে ফেলেছি। এরপরে আছে কি টার্ন ফিল্ড অফ, এটা মানে এই ফিল্ডটাকে আমি ভিজুয়ালি হাইড করে ফেললাম। ওকে, এরপরে আসে কি ফ্রিজ আনফ্রিজ। এটার কাজ হলো ফ্রিজ করে একদম সবার আগে, এই যে দেখেন এক্সেলে যেরকম আছে সেরকম ফ্রিজ করে ফেলতেছে। আবার রাইট মাউস ক্লিক করে আনফ্রিজ করে দিলে সে আগের জায়গায় চলে আসলো। এখন কিন্তু এটা মুভ হচ্ছে, সেটাকে নিয়ে আসলে এই যে এখানে আবার, আচ্ছা ওটা দেখাবো, সমস্যা নাই তো। সেটা হচ্ছে হলো দুইভাবে করতে পারি। আগে আমরা এই অপশন থেকে যে নেই। এরপর আসলে ডিলেট ফিল্ড। ডিলেট ফিল্ড এখানে অফ কেন, কারণ হচ্ছে হলো আমার না এখানে স্টার্ট এডিটিং হয়ে গেছে কিনা, স্টপ এডিটিং। আচ্ছা এটা হলো আরেকটা, একটু আমি বলি এটা কেন অফ ছিল। এটা স্টার্ট এডিটিং অফ থাকার কারণেও এটা অফ ছিল। কারণ কি এই ফিল্ডটা কেন ডিলেট হবে না বলেন তো? এটা হলো বেসিক ফিল্ড বা স্ট্যান্ডার্ড ফিল্ড, যেটা সফটওয়্যার প্রোভাইড করছে, এটা আপনি ডিলিট করতে পারবেন না। যেটা আপনি তৈরি করেছেন শুধু সেটা আপনি ডিলিট করতে পারবেন, সফটওয়্যার যেটা দিচ্ছে আপনি সেটা ডিলিট করতে পারবেন না। যেমন এই যে আমি যদি একটু আমার আগের ফাইলটা নিয়ে আসি, এই যে দেখেন আসছে এটা। এখন এটার পর রাইট মাউস ক্লিক করে এই যে ডিলিট আসতেছে, দেখছেন? যেটা আমি ক্রিয়েট করেছি সেটা আমি ডিলিট করতে পারবো, সফটওয়্যার যেটা আপনাকে দিচ্ছে সেটা আপনি ডিলিট করতে পারবেন না। এটাকে আমি যদি ডিলিট দেই, ইয়েস আমি ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল, চলে গেল এটা। এখন ডিলিট হয়ে গেল। এরপরে আমার আরেকটা অপশন আছে, সেটা হলো প্রপার্টিজ, মানে হলো এখান থেকে আমার এটা কি কি ধরনের ফিল্ড টাইপ কি কি দেখি, এই অপশনটা এখান থেকে প্রপার্টিজ থেকে আমি হাইড করতে পারবো। এই যে ডিসপ্লে টার্ন ফিল্ড অফ, এখানে টিক মার্ক দিয়ে ওকে করে দিলেই এটা হলো অফ হয়ে যাবে। এরপরে আসি আমার যে আরেকটা, এই উপরের অপশনগুলো আমরা দেখেছি সুইচ সিলেকশন। সুইচ সিলেকশনের কারণ কি, এই যে দেখেন গতদিন আপনারা হয়তো বলছেন যে বোঝেন নাই, এই যে সুইচ সিলেকশন, এটার কাজ কি, এটার পর ক্লিক করার সাথে সাথে রিভার্স সিলেকশন, অল্টারনেটিভগুলোকে সিলেক্ট করবে সে। এই কাজটা আবার এইখানেও আছে, এই যে এখানে যদি আমি কোনোটা সিলেক্ট করি তাহলে এই যে এখান থেকে সুইচ সিলেকশন আছে। সো এবার আমরা আসি তাহলে এই ড্রপ ডাউন মানে অপশন থেকে টেবিলের যে অপশন, তাহলে আমরা দেখেন টেবুলার ডেটার ভিতর কিন্তু আমার হিউজ অপশন, অনেকগুলো অপশন আছে। আমরা মোটামুটি অনেকগুলো দেখে ফেলেছি। কি কি দেখলাম, আমার প্রথমে এই কর্নারে যেটা আছে সেগুলোকে দেখলাম, তারপর আসলাম একটা পার্টিকুলারলি সেলের উপরে, প্রথমে দেখলাম আমার ফিল্ডের উপরে, পরে দেখলাম আমার সেলের না, প্রথমে দেখলাম কি আমার রেকর্ডের উপরে, রেকর্ডের কর্নারে রাইট মাউস ক্লিক করে যে অপশনটা পাচ্ছি এই অপশনগুলো আমরা প্রথমে দেখলাম। তারপর আসছি পার্টিকুলার একটা সেলের উপরে, এরপর আসছি পার্টিকুলার একটা ফিল্ডের উপরে অপশনগুলো আমরা অ্যাপ্লাই করলাম। এখন আমরা করব পার্টিকুলারলি ফুল টেবিলের উপর আমরা যে অপশনগুলো পাই, টেবিল অপশন, এটাকে বলা হয় কি টেবিল অপশন। এখন আমরা এই টেবিল অপশনগুলোকে কাজে লাগাবো। এখন আমরা আমার এই যে টেবিল অপশন আছে, টেবিল অপশনগুলোকে আমরা একটা একটা করে দেখব। টেবিল অপশনের সবার আগে যেটা আছে সেটা হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এটার কাজ কি, আমরা ফাইন্ড করব, রিপ্লেস করব। যেমন ফাইন্ডে ক্লিক করলাম, ক্লিক করে এখানে যদি আমরা টাইপ করি কি বরিশাল,
টাইপ করলাম কি বরিশাল। এরপরে দেখেন এখানে অপশন আছে কি ট্যাক্স ম্যাচ, কোথা থেকে সে দেখবে, এনি পার্ট, পুরো রেকর্ডের যে কোনো জায়গা থেকে সে সার্চ করবে, হোল ফিল্ড মানে আমি যেই একটা ফিল্ড বলবো সেই ফিল্ডের উপর সার্চ করবে, স্টার্ট অফ ফিল্ড যেই মানে স্টার্ট যে ফিল্ডটা আছে সেই ফিল্ডের উপর করবে কিনা। সো আমার সম্পূর্ণ রেকর্ড থেকেই চাচ্ছি। সার্চ করবে সে ডাউন ওয়াজ, আপ ওয়াজ, মানে এখানে দেখেন সার্চিংটা কীভাবে হবে, ডাউন মানে টপ থেকে বটমে যাবে না বটম থেকে আপে হবে সেভাবে দেখতে পারি, বা অল সে যে কোনোভাবেই সার্চ করে নিতে পারে। সো এটা আমরা বাই ডিফল্ট যেটা আছে নর্মালি ওইটাই রাখি। এরপর যদি আমি ফাইন্ড নেক্সট দেই, দেখেন সে অটোমেটিক্যালি আমাকে নিয়ে আসছে, এই যে দেখেন আনছে এই যে বরিশাল লেখার ভিতরে। এরপরে আবার যদি আমি এখান থেকে ফাইন্ড নেক্সট দেই, আবার সে নেক্সট বরিশাল যেখানে আছে সেখানে নিয়ে যাচ্ছে, আবার ফাইন্ড নেক্সট, আবার আরেকটা বরিশাল যেখানে আছে সেখানে নিয়ে যাচ্ছে। তার মানে আমরা ওয়ার্ড এক্সেলে যেরকম সার্চ করি এভাবে এখানে সার্চ করতে পারি। এরপরে আমার যে অপশনটা আছে সেটা হলো সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস। এটার কাজ কি, এটার কাজ হলো আমার একটা হলো এসকিউএল কোয়ারি রান করা। এটা হচ্ছে আমরা এই কোয়ারিগুলো শিখবো হলো আমাদের যে আপনার যে অ্যানালাইসিস ক্লাসগুলো আছে এখানে আমরা কোয়ারিগুলো করব। আমরা এখান থেকে বিভিন্ন কোয়ারি অ্যাপ্লাই করে আমরা কিভাবে কাজ করতে হয় সেটা ওখানে আমরা দেখব। এরপরে আমাদের যে অপশনটা এখানে আছে সেটা হলো ক্লিয়ার সিলেক্ট, এটা অলরেডি আমরা দেখে ফেলেছি। সুইচ সিলেকশন এটাও দেখেছি। সিলেক্ট অল মানে কি আমরা সবগুলো রেকর্ডকে একবারে সিলেক্ট করতে চাই, এটার কাজ হলো সিলেক্ট অল। এরপর আছে অ্যাড ফিল্ড, এটাও আমরা দেখেছি। এরপরে যেই জিনিসটা আছে সেটা হলো টার্ন অল ফিল্ড অন। এটার মানে হচ্ছে আমার যে ফিল্ডগুলো হাইড করে রেখেছি আমি সবগুলো ফিল্ডকে একবারে দেখতে চাই, তাহলে এটা আমাকে এটার উপর একটা ক্লিক করব, সাথে সাথে আমার যেটা হাইড হয়ে গেছে সেটা চলে আসবে। যেমন এই ডিস্ট্রিক্ট নেম এটাকে হাইড করতে চাই, টার্ন ফিল্ড অফ করে দিলাম এখানে। এখন আমি যদি টার্ন আবার অল ফিল্ড দিই, আবার দেখেন এই যে ডিস্ট্রিক্ট নেমটা চলে আসলো। এরপরে এখানে আছে যে আপনার শো ফিল্ড এলিয়াস, এটার যদি আমরা একটু দেখি তাহলে পার্থক্যটা এখানে বুঝবো। যেমন আমরা একটা ফিল্ড তৈরি করেছিলাম কি নামে, ডেনসিটি নামে। এখন এটাকে একটু ফিল্ড এলিয়াসটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে এখানে ডেনসিটির পরিবর্তে সে ডেনসিটি বাংলাদেশ লিখলাম, এলিয়াসের ঘরে কি লিখলাম, ডেনসিটি বাংলাদেশ। এরপরে ওকে করে দিলাম। কিন্তু দেখেন ওকে করার পরেও আমার এখানে ডেনসিটি লেখা আছে, ডেনসিটি বাংলাদেশটা আসে নাই। তাহলে এটা কোথা থেকে আসবে, যদি আমার এখানে শো ফিল্ড এলিয়াস এটা টিক মার্ক দেওয়া থাকে, যদি আমি টিক মার্ক দিয়ে রাখলাম, এখন দেখেন আমার সাথে সাথে এলিয়াস নেম যেটা ছিল সেটাই চলে আসছে। এরপরে আসে হলো অ্যারেঞ্জ টেবিল। যদি আমি টেবিলকে অ্যারেঞ্জিং করতে চাই, যে এটা আপনার হরাইজন্টাল ভার্টিক্যালি অ্যারেঞ্জ করতে চাই, তাহলে এটার কাজ করবো। এটা নর্মালি আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না। এরপরে আছে কি জয়েন টেবিল, জয়েন আমরা করে ফেলেছি অলরেডি। এর সাথে আরেকটা আছে নিচের দিকে দেখেন যেটা কি প্রিন্ট। তো প্রিন্টের কাজ কি, আমরা যদি পার্টিকুলারলি এই আমার টেবিলটাকে আমার মানে ডেটা অংশটুকু প্রিন্ট করতে চাই তাহলে আমি এখান থেকে প্রিন্ট দেব। আর আমি ম্যাপকে প্রিন্ট করতে চাইলে এই উপর থেকে প্রিন্ট দেবো, লেআউটে সাজিয়ে এখান থেকে প্রিন্ট আউট করব। এরপর আরেকটা আছে হলো এক্সপোর্ট। আমরা একটু আগেও এক্সপোর্ট দেখেছি, এক্সপোর্ট করেছি শেপ ফাইলকে। আর এখানে আমি যদি টেবিলটাকে এক্সপোর্ট করতে চাই, যেমন আমরা এখানে একটা এক্সপোর্ট করি, এক্সপোর্ট করলাম কি হিসাবে, দেখেন আমি কোথায় এক্সপোর্ট করব, আমার ওই যে জিও ডেটাবেস আছে সেই জিও ডেটাবেসে এক্সপোর্ট নাম দিলাম কি বিডি ডেটা, বিডি আন্ডারস্কোর ডেটা বাংলাদেশ ডেটা নামে সেভ করলাম। সেভ করার পরে ওকে করে দিলাম, ইয়েস। এখন দেখেন এটার কিন্তু আমরা যদি আমার শেপ ফাইল নাই, দেখেন এটার কোনো শেপ আছে, এটার কোনো শেপ নাই, এটা শুধু আছে কি ইনফরমেশন। এখন এটা আমরা হলো কি হিসাবে ওইটার ভিতরে রেখেছি এই জন্য। এখন আমরা এটাকে আবার ডিফারেন্ট ফরম্যাটেও এক্সপোর্ট করতে পারি। কীরকম এক্সপোর্ট করে, এখানে আমি হলো বাইরে এই জিও ডেটাবেসের বাইরে এখানে যদি আমি ড্রপ ডাউন মেনুতে দেখি তাহলে আমরা কীভাবে এক্সপোর্ট করতে পারি। এসডিই মানে হলো যদি আমি এসকিউএল ফরম্যাটে দিতে চাই সেটা এসডিই,
জিও ডেটাবেস টেবিলের ভিতর চাই, টেক্সট ফাইল চাই, ইনফো চাই, ডি বেস টেবিল, মানে যেটা হলো আমরা এক্সেলে ওপেন করতে পারি, ডিবিএফ যেটা আছে এক্সটেনশন হবে ডিবিএফ, ওইভাবে করলেও আমরা ওইভাবে যে এক্সটেনশন দেব সেই এক্সটেনশনে হবে। আচ্ছা, অ্যানাদার অপশন ও যেটা আমি এখন বলছি যে রিপোর্টিং করা। আপনারা দেখেন রিপোর্ট, ইউ হ্যাভ রিপোর্ট, ক্রিয়েট রিপোর্ট, হ্যাঁ, ক্রিয়েট রিপোর্ট। তো ক্রিয়েট রিপোর্ট অপশানে আমি যদি যাই, দেন এখানে আমি কিন্তু সব, অফকোর্স রিপোর্ট তৈরি করার অর্থ হচ্ছে এখানে যত ডেটা আছে সব দিয়ে রিপোর্ট তৈরি করা না। রিপোর্ট মানে হচ্ছে এখান থেকে আমি সামারাইজ কিছু করব। তো ওকে, তাহলে আমরা যদি ক্রিয়েট রিপোর্টে যাই, আমরা দেখছি কি করা যায়। ক্রিয়েট রিপোর্ট। এখন দেখেন আপনার এখানে যতগুলো ফিল্ড আছে আপনি সব ফিল্ডগুলো ইউজ করবেন। আপনি এখান থেকে কল করবেন রাইট সাইডে রিপোর্ট ফিল্ড হিসাবে। দিস আর দ্য অ্যাভেলেবেল ফিল্ড অ্যাট দ্য লেফট সাইড। এবং রিপোর্ট যে তৈরি করবেন সেই রিপোর্টে আপনি রিপোর্ট ফিল্ড হিসাবে কোনগুলো কল করতে চাচ্ছেন। মানে এখান থেকে অ্যাজ ফর এক্সাম্পল আমি ডিস্ট্রিক্ট নেমগুলো নিচ্ছি, ওকে। দেন 2011 সালের পপুলেশন নিচ্ছি, তারপর এরিয়া নিচ্ছি, দেন ডেনসিটি নিচ্ছি, দেন সেখান থেকে টোটাল কত এরিয়া বাংলাদেশের, একটু জাস্ট বোঝানোর জন্য সামারি সেটা দেখা। ওকে, তাহলে আমরা নিয়ে নিই, জাস্ট ক্লিক ইট অ্যান্ড এই পাশে অ্যারো আছে, অ্যারো ক্লিক করলে চলবে, অথবা ডাবল ক্লিক ইট। ডিস্ট্রিক্ট নেম ডাবল ক্লিক, চলে গেছে। দেখেন আমি ডাবল ক্লিক করার সাথে সাথে রাইট সাইডের বক্সে চলে গেছে অ্যাজ এ রিপোর্ট আইটেম। দেন এরপরে আমি কি দিতে চাচ্ছি, ডিস্ট্রিক্ট এরিয়া অ্যাজ ফর ইস্তাম্বুল স্কোয়ার কিলোমিটার, দেন পপুলেশন 2011, দেন ডেনসিটি, হোয়ার ডেনসিটি কই, এখানে ডেনসিটি থাকার কথা না, উপরে চলে গেছে সবার কাছে এটা ও ডেনসিটি বাংলাদেশ। তাহলে এই চারটা নিচ্ছি আমি, এই চারটা আমি রিপোর্ট তৈরি করছি। ওকে, দেন নেক্সট। এখানে আমার কোনো প্রায়োরিটি নেই, যদি প্রায়োরিটি থাকে আই ক্যান অ্যারেঞ্জ ইট। এখানে যে প্রায়োরিটি দেওয়া যাবে, আগে পিছে সাজানো যাবে, সাজিয়ে নিয়েছি যেহেতু আমি কোনো প্রায়োরিটি দিচ্ছি না। দেন নেক্সট। এখন আপনি যদি কোনো সামারি করতে চান, ইউ হ্যাভ এ সামারি অপশন হিয়ার, খেয়াল করেন, আপনি দেখেন এখানে একটা সামারি অপশন আছে। যদি কোনো কিছু সামারি করতে চান তাহলে এই সামারি অপশানটি ইউজ করতে হবে আপনাকে। তো ওকে, আমি যদি সামেশন করতে চাই কিসে, টোটাল পপুলেশন কত অথবা মিন কত এক্সেট্রা, তাহলে এখান থেকে আমাকে নিতে হবে লোক। তাহলে টোটাল এরিয়া অ্যাজ এ সাম অর অ্যাভারেজ এরিয়া কত, যেমন অ্যাভারেজ এরিয়া অ্যান্ড টোটাল এরিয়া, আমি জাস্ট বাংলাদেশের ডিস্ট্রিক্টগুলোর অ্যাভারেজ এরিয়া কত এবং টোটাল এরিয়া কত আমরা জাস্ট এখান থেকে নিচ্ছি, অথবা অ্যাভারেজ পপুলেশন ডিস্ট্রিক্ট ওয়াইজ কত, হ্যাঁ, আমরা টোটাল পপুলেশন কত। ওকে, জাস্ট বোঝার জন্য আমি এখান থেকে সামেশন করতে পারি, টেবিলের নিচে সামেশনটা চলে আসবে। দেন ওকে, দেন নেক্সট, দেন আমি নেক্সট নেক্সট ফিনিশ। দেন একটা রিপোর্ট তৈরি হবে। রিপোর্টটা আমি যদি নিচে যাই, আমি দেখাচ্ছি রিপোর্টটার জন্য শর্ত হলো মাস্ট আপনার প্রিন্টার লাগবে, প্রিন্টার ইনস্টল থাকতে হবে। যে অ্যাভারেজ স্কোয়ার কিলোমিটার কত, সামেশন অফ স্কোয়ার কিলোমিটার এত, অ্যাভারেজ পপুলেশন এত, সাম পপুলেশন এত, এখানে দেয়া আছে। এখন এটাকে আমরা জানি যে আমরা এই রিপোর্টটি তৈরি হয়েছে, এটা কিন্তু অ্যাক্সেসে যারা কাজ করেন তাদের জন্য এটা খুব সহজ, রিপোর্টটা সাজানো যাবে। অ্যাক্সেসে যারা কাজ করেন তাদের জন্য এই রিপোর্টটা, আর যারা এক্সেলে কাজ করেন তাদের ডেটাটা কিন্তু
এক্সপোর্ট করে সেখানে যে কাজ করতে হবে। তাহলে আমি দেখাচ্ছি এখানে সাজাইতে হবে কোত্থেকে। আমি যদি এখানে যাই এডিট দিস অপশন, দেখেন এটা হলো আমার ফর্ম ভিউ। এখান থেকে আমাকে ধরে ধরে এগুলো সাজাতে হবে, এগুলো প্রত্যেকটা ধরা যাবে, এই যে ধরা যায়, এগুলো সাজাতে হয়। এবং এগুলার হেডিং কি হবে, এই যে এই পাশে প্রত্যেকটা আমি যখন ক্লিক করব, এই পাশে প্রত্যেকটার প্রপার্টিজ আছে। এখানে আমি বেশি আপনাদেরকে কনসেন্ট্রেট করতে বলবো না, বিকজ এই জায়গাটা একটু মানে যারা স্কিল অ্যাক্সেসে কাজ করেন, রিপোর্ট ভিউতে কাজ করেন, তাদের জন্য এটা একটা ভালো জায়গা, এখানে ওনারা কাজ করে। কিন্তু যারা এখানে কখনো কাজ করে না, এখানে কাজ করতে কিন্তু হিমশিম খাবে, একদম ন্যাচারাল। তো এই জন্য জাস্ট দেখে নেওয়া, যদি আমার কখনো আপনাদের কারো সুযোগ হয় যে আমি অ্যাক্সেসে কাজ করছি, দেন এখান থেকে রিপোর্ট করা যায়। আর এখান থেকে রিপোর্ট না করে আপনি যদি সহজে এক্সেল থেকে, যেটা দেখালাম এক্সপোর্ট করলাম আমরা টেবিলটা এক্সেলে অন করলাম, দেন সেখান থেকে আমি আমার মতো ফেলে দিলাম, ফেলে দিয়ে আমি রিপোর্ট তৈরি করলাম। অ্যান্ড এখানে আমি আমার মতো হেডিং দিতে পারবো। এই যে হেডিং আমি ক্লিক করলাম বাংলাদেশ, অ্যান্ড দেয়ার ইজ এ বাংলাদেশ টেক্সট, দেখেন এই যে টেক্সট বাংলাদেশ, হ্যাঁ, নেম আছে, ফন্ট আছে, এই যে এখানে সব আছে। যে ফন্ট কি, এই যে ফন্ট, এটা ফন্ট আমি চেঞ্জ করতে পারবো, ফন্ট কালার কি, লাইন স্পেসিং কি, ভার্টিক্যাল কত, সব এখানে আছে। এখান থেকে আমাকে ঠিক করতে হবে। তো এত কষ্ট কে করবে? প্রথম কথা হচ্ছে, এরকম কষ্টের কাজ যখনই দিয়ে দিব, তখন বলবে যে এত কষ্ট কে করবে, আমি কেন এত কষ্ট করতে যাব, আমি এক কমান্ডে সব ঠিক করতে পারি যেখানে, আমি কেন এত কষ্ট করতে যাব। হ্যাঁ, কিন্তু যাদের কাজটি অফকোর্স অ্যাক্সেসে, তাদেরকে এখানেই কাজ করতে হবে। এখান থেকে রিপোর্ট তৈরি হবে, এবং দেয়ার ইজ এ কোরিলেশন রিপোর্টিং অ্যান্ড আদার্স। তো ওকে আমরা দেখে নিলাম হাউ উই ক্যান ক্রিয়েট এ রিপোর্ট। দেন আমি এখানে যদি কারেকশন করি, যে এখন যদি কারেকশন করে থাকি, দেন রান ইট, দেন আমি আবার এখানে কারেকশন ভার্সন পেয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, তোমার এই রেকর্ড নিয়ে বিপদে আছো না তুমি?